প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাহলে আজকে আমাদের পেনাল কোড শুরু হবে। আরো একটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই। রিসেন্টলি সিপিসি এর একটি অ্যামেন্ডমেন্ট চলে আসছে। অনেকে প্রশ্ন করছেন এই অ্যামেন্ডমেন্ট আমাদেরকে লাগবে কিনা এই মুহূর্তে। তো আপনাদের জন্য বলছি যে অ্যামেন্ডমেন্ট বিষয়ে এখন চিন্তা করার দরকার নেই। যদি বার কাউন্সিলের পরীক্ষা জুন মাসেই হয়, সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কিন্তু যদি পরীক্ষা জুন মাসে না হয়ে জুলাইয়ে চলে যায়, তাহলে অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন করার সুযোগ তাদের থাকবে। তখন হয়তোবা আমি অ্যামেন্ডমেন্ট থেকেও কিছু পড়াশোনা আপনাদের করাবো, যখন আমি ফাইনাল টাস্ক নোটে আমি ইনক্লুড করে দেবো অ্যামেন্ডমেন্টটাকে। আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন এবং নেক্সট যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, তাদের জন্য বলে রাখি যে আমার এমসিকিউ অ্যাডমিশন 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 18 মে থেকে। আর এমসিকিউ নোটে এই সিপিসির অ্যামেন্ডমেন্ট অংশটাও থাকবে, কারণ আপনাদের সময় এই সিপিসির অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আজকের ক্লাস শুরু করি, তার আগে একজনকে আমি একটু লাইনে নিয়ে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করি। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই একটু লাইনে আসবেন, এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? ইনশাল্লাহ সবকিছু হ্যাঁ। ঠিকঠাক আছে, আচ্ছা, ক্লিয়ার আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যদি আপনার নয়েজ হয় মিউট করে দিবেন, নয়েজ না থাকলে লাইনে থাকেন। ওকে, ঠিক আছে স্যার। প্র- থ্যাংক প্রথমে টপিক ওয়ান, পানিশমেন্ট। পানিশমেন্ট থেকে যদি এবছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কারণ আমার নোটটাই টপিক ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক, অর্থাৎ কোন কোন টপিক থেকে প্রশ্ন এবার আসতে পারে সেটাকে টার্গেট করে নোটটা করা। এই কারণে নোটের সাইজ ছোট। বাজারে যে গাইডগুলো আছে সেখানে কিন্তু বিগত সালের বার কাউন্সিল এবং জুডিশিয়ালির সকল প্রশ্নের কি দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে। এই কারণে সাইজ বড় এবং সবগুলো পড়া এত অল্প সময়ে সম্ভব নয়। তার মানে বাজারে গাইড আপনাকে পড়লেও আপনাকে বেছে বেছে পড়তে হবে, কোনটা পড়বো নিজেকে ডিসাইড করতে হবে, অথবা কারো থেকে আপনাকে সাজেশন কালেকশন করতে হবে। তো এই নোটটা কমপ্লিট করার পরে ফাইনাল টাস্ক নোট আমরা প্র্যাকটিস করব। আশা করছি 20 তারিখের পরপরই ফাইনাল টাস্ক নোটটা রেডি হয়ে যাবে। প্রথম প্রশ্ন, দণ্ডবিধি অনুযায়ী বা দা পেনাল কোড অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, মানে কোন কোন দণ্ড দেওয়া যেতে পারে। আমরা 53 ধারায় দেখি 5 প্রকারের দণ্ড বর্তমানে বলবৎ আছে। আগে 6 প্রকার ছিল, এখন 5 প্রকার। কি কি? প্রথমত, মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি। ইংরেজিটা দেওয়ার চেষ্টা করবেন, যারা বাংলাতে পরীক্ষা দিবেন তারা বাংলা প্লাস ইংলিশ ডেথ পেনাল্টি শব্দটাও লেখার চেষ্টা করবেন, এবং যারা ইংলিশে পরীক্ষা দিবেন জাস্ট ডেথ পেনাল্টি লিখলেই হবে। দ্বিতীয়ত, যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ। তৃতীয়ত, দ্বীপান্তর যেটা বাতিলকৃত, ট্রান্সপোর্টেশন। আগে ছিল ট্রান্সপোর্টেশন, এখন আর ট্রান্সপোর্টেশন নাই। আমি এইভাবে রেখেছি কারণ আগে 6 প্রকার ছিল, এখন আছে 5 প্রকার। কেউ যদি মনে করেন আমি দ্বীপান্তর লিখবো না বাতিলকৃত সহ, তাহলে 1 2 3 4 5 এভাবে লিখলেও হবে। তখন প্রথমত না দিয়ে আপনি কি দিবেন, 1 2 3 4 5 ক্রমিক নম্বর দিবেন, তাহলেই হবে। চতুর্থত, কারাদণ্ড। কারাদণ্ড আবার 2 প্রকার: সশ্রম, কঠোর শ্রম সহকারে বা রিগোরাস ইমপ্রাইজনমেন্ট, এবং দ্বিতীয়ত বিনাশ্রম কারাদণ্ড বা সিম্পল ইমপ্রাইজনমেন্ট। পঞ্চমত, সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেচার অফ প্রপার্টি। অনেকে এটাকে অ্যাটাচমেন্ট মনে করতে পারেন। তো অ্যাটাচমেন্ট সিভিল মামলার ক্ষেত্রে হয়, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ফরফেচার করা হয়। যেমন কোনো অপরাধী যদি অপরাধ করে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অর্থ কি, সে অ্যাকাউন্টে আর কোনো লেনদেন করতে পারবে না। তো এই ফ্রিজ করে দেওয়া কিন্তু ফরফেচার অফ প্রপার্টির একটি পার্ট। ষষ্ঠত হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। ক্রিমিনাল যে ফাইন, এটা কম্পেনসেশন না। কম্পেনসেশন সিভিলের ক্ষেত্রে হয়, আর ফাইন মানে অর্থদণ্ড। অনেক সময় জরিমানা বলা হয়, যদিও জরিমানা শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, হবে অর্থদণ্ড। এটা একটা দণ্ড, এটা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ নয়। তো এইভাবে আমরা সিভিলও এমসিকিউ এর জন্য পড়েছি এই এই অংশটুকু। লিখিত তো সেম রেখেছি, যেন আপনাদের মুখস্থ করতে এক্সট্রা টাইম দিতে না হয়। অত্র ধারার ব্যাখ্যায় বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, এটা মনে রাখবেন। আমি এর আগে একবার প্রশ্ন করছিলাম যে একজন বিচারক যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম দিয়েছেন, কেননা আসামির বয়স ছিল 80 বছর প্লাস। বৃদ্ধ ব্যক্তি দেখে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, হয়তোবা মার্ডার কেস, কিন্তু বিনাশ্রম দিয়েছেন।
তাহলে এই যে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, এইটা কি বৈধ রায় না অবৈধ রায়? আপনার উত্তরের সপক্ষে কি করেন, যুক্তি প্রদর্শন করেন। এই ধরনের প্রশ্ন আমার বিগত সালে ছিল। তাহলে এখান থেকেই দেখেন কি করা যেতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন করা যেতে পারে, সেটা ফাইনাল টাচ নোটে আবার থাকবে। তো এভাবে আপনাদেরকেও ভাবতে হবে যে কোন কোন জায়গায় লুপ হোল আছে, কোন কোন জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন করার সোর্স মানে খুঁজে বের করতে হবে আপনাদেরকে। কোন কোন জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে এটা ভাবতে থাকেন, আমিও তৈরি করে দিচ্ছি আপনাদের। বাজারের যে গাইড আছে সেগুলো আমার বেশ কিছু কালেকশনে আছে, সেখানে বিগত সালের যে ইম্পর্টেন্ট প্রবলেমেটিক কোশ্চেন সেগুলো দিয়ে দিব আমি, এবং নতুন অনেকগুলো ইম্পর্টেন্ট প্রবলেমেটিক প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, যেন প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আপনাদের কোনো টেনশন করতে না হয়। প্রবলেমেটিক প্রশ্ন আমি যদি হাজারটাও পড়াই, কমন পাবেন কিনা গ্যারান্টি নাই, কিন্তু আপনি থিম কমন পাবেন বা টপিক বা সিচুয়েশন কমন পাবেন, হয়তো বা ল্যাঙ্গুয়েজ কমন পাবেন না। তো প্রবলেমেটিক প্রশ্ন আসলে আপনাকে ধরতে পারতে হবে কোন সেকশন থেকে এসেছে, কোন আইন থেকে এসেছে, এবং এটার আসলে উত্তরটা কি। তাহলে আপনার, আমি তো পদ্ধতি শিখিয়ে দিয়েছি, 4টা পয়েন্টে লিখতে হবে: ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত। এটা আমার পদ্ধতি। আপনি বাজারে গাইডে অন্য অন্য পয়েন্ট বা পদ্ধতি ব্যবহার করা আছে, আপনি সেটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সে যেন আর অপরাধ করতে না পারে, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এই শাস্তি দেখে যেন অন্যরা এই অপরাধ করতে আর না পারে, ভয় পায় অপরাধ করতে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। এই ভাষাটাকেই এখানে আপনাকে নিজের ভাষায় লিখতে হবে, আমি আমার ভাষায় লিখে দিয়েছি। এটা একটা 2-3 নম্বরের প্রশ্ন আসতে পারে, পড়ে নেবেন। যে সকল ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া বিধান আছে। ফাইনাল টাচ নোট এমসিকিউ, যেটা আমি পরীক্ষার 10 দিন আগে দিয়েছিলাম, সেখানেও ছিল। এটা একটু বিস্তারিত আছে। তো এখানে আমরা জানি যে 10টা সেকশন আছে। প্রথমে আছে 121, যুদ্ধ ঘোষণা করার। 132, বিদ্রোহ। তারপরে 194, মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো এবং মিথ্যা সাক্ষ্যের ফলে কারো কি হয়ে গেল, ফাঁসি হয়ে গেল এবং মার্ডার। 302, আমার মনে হয় এখানে 301টা অ্যাড করা উচিত। 301 একই লিখা আছে। 301-এ লিখা আছে যে খুনের অনুরূপ শাস্তি, তার মানে 301-এ সরাসরি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড লিখা নাই, কিন্তু 302-কে কি করেছে, এখানে রেফার করে দিয়েছে। তাই এখানে অনেকেই 301-কে ইনক্লুড করতে চায় না, আমিও 301-কে রাখিনি, কিন্তু আমার যেটা ওপিনিয়ন যে 301 রাখা উচিত। তো যেহেতু রাখেনি সবাই, তাই আমিও 301-কে রাখিনি। আপনারা চাইলে 301 অ্যাড করে 11টি সেকশন করতে পারেন। 303, 303 হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি আবার খুন করে তাহলে তাকে মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি দিতে হবে। 305, নাবালক বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে সে যদি আত্মহত্যা করে, 305 অনুসারে কি হবে, মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, 303ও যেমন যাবজ্জীবন প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, তেমনি 307ও তার ক্ষেত্রে। এর আগে 5 নম্বর পয়েন্টে 303-এ খুন করে ফেলেছে আবার, আর সাথে হচ্ছে খুনের যদি প্রচেষ্টা করে, তাহলে 307-এ তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। 307-এর লাস্টে আছে দেখবেন। তারপরে 326 ক, এসিড বা অন্যান্য পদার্থ দিয়ে যদি মুখমণ্ডল নষ্ট করে ফেলে, গুরুতর জখম করে, সেক্ষেত্রে 326-এর ক বা এ তে, 326 ক্যাপিটাল এ, এখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, কিন্তু এই ধারাটা খুব একটা কাজে লাগে না। কেননা, কারণ অ্যাসিড দিয়ে যদি মুখে নিক্ষেপ করে, অ্যাসিড থ্রোয়িং এর জন্য আলাদা আইনই হয়ে গেছে। আর এখন খুব একটা অ্যাসিড থ্রোয়িং হয় না, কারণ এটা অনেক ব্যাপক সচেতনতার কারণে এই অ্যাসিড থ্রোয়িং বা অ্যাসিড বেআইনিভাবে বিক্রয় বন্ধ হয়ে গেছে অনেকটা। অ্যাভেলেবল না থাকার কারণে অ্যাসিড থ্রোয়িং এর পরিমাণটা কমে গেছে, মাঝখানে অনেক বেড়ে গেছিল। তারপরে 364 ক বা ক্যাপিটাল এ তে বলা আছে যে 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে, মানে কোনো শিশুকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, বয় অর গার্ল, আইদার বয় অর গার্ল বোথ, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক যদি অপহরণ করে, মানে কিডন্যাপিং যদি করে, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং সর্বশেষ আছে 396, খুন সহ ডাকাতির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
মৃত্যুদণ্ডের 10টি সেকশন এবার আসার খুব সমূহ সম্ভাবনা আছে। খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এখানে আমার যেটা প্রথমে আমি নাম্বার দিয়েছি এবং টপিক দিয়েছি, তারপরে ধারা ব্র্যাকেটে দিয়েছি। আপনারা উল্টোটা করতে পারেন, ধারা আগে দিতে পারেন, শেষে টপিক দিতে পারেন। আবার ধারা প্রথমে দিলেন, ধারা প্রথম উল্লেখ করে পরে দিতে পারেন, এটাও করা যেতে পারে, যেটা আপনার জন্য ইজি হয়, সুবিধা হয়। তারপরে প্রশ্ন করতে পারেন যে স্যার সিরিয়ালে লিখবো, সিরিয়াল ওলটপালট হলে সমস্যা আছে কি? আপনি যদি এটা লিখতে পারেন তাহলে সিরিয়ালে লিখতে পারবেন, কেননা এখানে ধারাগুলো সিরিয়ালেই সাজানো আছে। কারণ 121-এর পরে তো 132 আসবে। তো সেকশনগুলো যদি মুখস্থ করেন, অতএব সিরিয়ালে লিখতে পারবেন, সিরিয়ালে লেখা উচিত। যদি কারো মনে হয় যে আমার একটা মিস হয়ে গেছে, আমি সিরিয়ালে লিখতে পারলাম না, তাহলে এই প্রশ্নের উত্তর লেখার সময় আপনি একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, যেন একটা মিসিং হয়ে গেলে মাঝখানে আরেকটা ছোট করে লেখা, ছোট করে লাইন প্রবেশ করাতে পারেন। তার মানে আমি এটি সিরিয়ালে লেখার জন্যই আপনাদেরকে উৎসাহিত করছি। টপিক টু, টপিক টু থেকে রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকার। এখান থেকে আমি দুইটি ব্রড কোশ্চিন এবং দুইটি প্রবলেমেটিক কোশ্চিন রেখেছি, কিন্তু এখান থেকে আমি প্রবলেমেটিক প্রশ্ন 10টার বেশি করেছি। আশা করি এই জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে। আর এখান থেকে প্রশ্ন বারবার আসছে, কারণ এটা খুবই রেলিভেন্ট একটা অধ্যায়। আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? এখানে ইংলিশে প্রশ্ন আসতে পারে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে কি বোঝেন, আত্মহত্যার অধিকারের পরিধি কতখানি, উদাহরণ সহ আলোচনা করুন। আত্মরক্ষা রক্ষার অধিকার কি, এটা এমসিকিউ নোটে আছে। সূচনামূলক কথা যে আপনাকে কেউ যদি আঘাত করতে আসে, তাহলে আপনি কি তাকে ছেড়ে দিবেন? ছাড়বেন না। আপনি তা অন্তত তাকে না মারেন, নিজেকে তো সেভ করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আত্মরক্ষা, নিজেকে রক্ষা করা। তো এই অংশটুকু পড়ে নেবেন, খুব সহজ ভাষায় লেখা আছে। পেনাল কোড এর 96 ধারার বিধান মতে আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়। মানে 96 ধারাতেই কিন্তু আত্মরক্ষার অধিকারের সংজ্ঞাটা দেওয়া আছে। আবার 97 ধারার বিধান মতে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার আছে। এই যে 99 ধারার নিয়ন্ত্রণ বলতে কি বোঝাচ্ছে? তার মানে আপনাকে কেউ আঘাত করতে আসলো, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনাকে জাস্ট একটা চড় মারতে আসছে আর আপনি তাকে মেরেই ফেললেন, এটা করা যাবে না। 99 ধারা আপনাকে বাধা দিবে। তার মানে 99 ধারা আপনাকে কি করবে? সংযত রাখতে, আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে নিজেকে। যদি 99 ধারায় না থাকতো, তাহলে কেউ অজুহাত পেলেই মেরে দিত এবং মেরেই ফেলতো এবং বলতো আমি আত্মরক্ষার্থে করেছি। তো 99 ধারায় আপনি আত্মরক্ষা করছেন ঠিকই, কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবেন না। আপনাকে একটা কি করে দিয়েছে? লিমিটেশন করে দিয়েছে। তাহলে 99 সেকশন হচ্ছে লিমিটেশন ফর প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্সের জন্য একটা লিমিটেশন সেট করে দেয় যে আপনি এই এড়ে যেতে পারবেন না। কি সেটা? প্রথমত, মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিজের ও অন্যের দেহ রক্ষার অধিকার সবার আছে। দ্বিতীয়ত, স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত অপরাধ যেমন চুরি, দস্যুতা, অনিষ্ট বা অনধিকার প্রবেশ বা এগুলোর উদ্যোগ প্রতিরোধে নিজের ও অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষার অধিকার আছে। তার মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স কি সেটা আমি এখানে বলে দিলাম। সুতরাং কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি রক্ষার্থে প্রত্যেকেরই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধটা কি? মানে আঘাতের সময়, আঘাত প্রাপ্ত হওয়ার আগেই প্রতিরোধ। যেমন আমরা টিকা নিই, টিকা নেওয়ার উদ্দেশ্য কি? যেন রোগ না হয়। একটা হচ্ছে প্রতিরোধ, আর একটা হচ্ছে প্রতিকার। প্রতিকার বলতে চিকিৎসা, রোগ হয়ে যাওয়ার পরে যেটা, সেটা হচ্ছে প্রতিকার বা চিকিৎসা। আর রোগ হয়ে যাওয়ার আগে যেটা প্রতিষেধক মূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ মেজার, সেটা ঘটনা ঘটার আগেই আমি করব। আমাকে মারতে আসলো, আমি তাকে বাধা দিয়ে দিলাম, মানে আমি আঘাতপ্রাপ্ত হলামই না। এটাকেই হচ্ছে প্রতিরোধ বা নিজেকে রক্ষা করা বা বাধা সৃষ্টি করা, যা আত্মরক্ষার অধিকার হিসেবে দ্য পেনাল কোড এ প্রতিষ্ঠিত একটি বিষয়। তার মানে আত্মরক্ষার বিধান পেনাল কোডে আমাদেরকে দিয়ে দিয়েছে। আত্মরক্ষার অধিকারের পরিধি পেনাল কোডের 99, 100, 101, 103, 104 এবং 106 ধারার বিধান সমূহ বিশ্লেষণ করলে আত্মরক্ষার পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিধি মানে আমি কি কি করতে পারবো, এটাকে বলা হচ্ছে পরিধি। যেমন বৃত্তের পরিধি থাকে,
মাঝখানে যেটা থাকে সেটাকে কেন্দ্র বলে বা সেন্টার। তো সেন্টারকে কেন্দ্র করে আমি যদি একটা পয়েন্টকে কেন্দ্র করে যদি আমি একটা বৃত্ত আঁকাই রেডিয়াস নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে, তাহলে একটা বৃত্তের কি তৈরি হবে, পরিধি তৈরি হবে। তার মানে আমি আত্মরক্ষা কতটুকু পর্যন্ত করতে পারবো, কি কি করতে পারবো, মানে অ্যাক্টিভিটিস কি হবে আত্মরক্ষার্থে আমার কি কি করা যাবে, সেটাই বলা হচ্ছে পরিধি। এখানে পরিধির পাশে আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন ভিন্ন কালি যে আত্মরক্ষার উদ্দেশ্যে কি কি করা যায়। এই প্রশ্ন কিন্তু এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে যে আত্মরক্ষার উদ্দেশ্যে কি কি করা যায়। এটাও পরিধিরই একটা বিকল্প বা অথবা হিসাবে প্রশ্ন ধরে নিতে পারেন। পরিধির পাশে লিখবেন কি, আত্মরক্ষার উদ্দেশ্যে কি কি করা যায়। এই মুহূর্তে কেউ লাইনে নাই, আমি একজনকে লাইনে নিয়ে নিচ্ছি। মহিউদ্দিন শিবলি ভাই লাইনে আসবেন যদি নয়েজ না থাকে আপনার ওখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পরিধি বলতে আমি কি কি করতে পারবো, এই তো। জি। নোট নিয়ে নিয়েছেন পাশে? জি আছে। আচ্ছা, তাহলে আমি কি কি করতে পারবো। যদি প্রশ্ন করে যে এইভাবে যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে বা একটা সিচুয়েশনাল কোশ্চেন তুলে দিয়ে ব্রড কোশ্চেন করলো যে একজন ব্যক্তি আপনাকে হাতে একটা বাঁশের লাঠি নিয়ে আঘাত করতে আসলো, এই পরিস্থিতিতে আপনি কি কি করতে পারবেন, দিয়ে আপনার নম্বর দিয়ে দিল 7। তাহলে আপনাকে এই উত্তরটুকুই লিখতে হবে, পরিধি লিখতে হবে, কিন্তু আপনাকে সিচুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, এটা 99 ধারায় আছে। যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। তার মানে এটা আত্মরক্ষার অধিকারের বাইরে গিয়ে কোনো কাজ করলে সেটা অপরাধ হয়ে যাবে সীমা অতিক্রম করলে। আবার সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে কৃত কাজও অপরাধ হবে। অর্থাৎ যে ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতেই বর্ণিত আছে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না, মানে আপনাকে কন্ট্রোল করে দিচ্ছে। যেমন একটা বৃত্ত আঁকালাম, বৃত্তের বাইরে আপনাকে যাওয়া যাবে না। আপনারা কিছুদিন আগে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন যারা নতুন, তারা বৃত্ত ভরাট করলেন না? কি বলা থাকে, বৃত্তের বাইরে যাওয়া যাবে না ভরাট করতে করতে। তো ওই মনে করেন বৃত্তের অংশটুকু কি আপনার আত্মরক্ষার পরিধি, এই বৃত্তের বাইরে গেলে কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, হয়তো ওই 1 নম্বর আপনার কাটা যাবে। তো তেমনি 99 ধারা বলছে বাইরে যাওয়া যাবে না। তো প্রথমে পরিধিটার বাইরে কি আছে সেটা বর্ণনা করে দিলাম। এরপরে আমরা কি কি করতে পারবো 100 ধারাতে। নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। তার মানে 100 ধারায় যে মৃত্যু ঘটানো যায় 6টি ক্ষেত্রে সেটা বলা আছে এখানে। কি কি আমরা আগে থেকে জানি, এমসিকিউ এই পড়াটা আমাদের আগে জানা আছে, এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, এইভাবে লিখলেই হবে। দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন, এটা 101-এ আছে। মানে মৃত্যু ঘটানো যাবে না, গুরুতর আঘাতও করা যাবে। 100 ধারায় যে উপরে যে 6টি পরিস্থিতি আছে, এই পরিস্থিতি ব্যতীত অন্য কোনো যদি পরিস্থিতি থাকে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো কার্য করা যাবে, মানে আঘাত, গুরুতর আঘাত বা তাকে আটকানো যাবে। মৃত্যু ঘটানো বাদ দিয়ে যে কোনো ভাবে, যেমন অনেক সময় চোর চুরি করতে আসে, আমরা কি করি, কিছু উত্তম মাধ্যম দিই, উত্তম মাধ্যম মানে মারধর করার পরে বেঁধে রাখা হয়, বেঁধে রাখার পরে পুলিশে খবর দেওয়া হয়, তো এটা করা যাবে, সেটা বলা হচ্ছে। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়, 103-এ আছে। 4টি ক্ষেত্রে সম্পত্তির প্রতি আক্রমণ প্রতিরোধে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। এইটা আমি 2022-23 থেকে কতবার, অসংখ্যবার আমার আগের ভিডিওগুলো দেখবেন যে আমি বোর্ডে করাতাম, খুব সুন্দরভাবে বুঝিয়েছি। 6+4 মোট 10টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। এমসিকিউ আমি নানানভাবে চেষ্টা করেছি আপনাদের আটকানোর, অনেকে আটকে গেছেন। প্রশ্নের মধ্যে থাকে দেহ ও সম্পত্তি, তখন আপনারা 6 উত্তর করেন, কিন্তু উত্তর হবে কত, 10। অনেকেই ধরতে পারেন না আমার প্রশ্নের টেকনিক। তো এখানে আছে 4টি ক্ষেত্র, আপনারা এমসিকিউ থেকে জানেন বা এখানে পড়লেই বুঝে যাবেন যারা নতুন আছেন। 5 নম্বর পয়েন্ট, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন। দেখেন, 100 ধারার সাথে 103 ধারা মিল আছে, আর 101-এর সাথে 104 ধারা মিল আছে। তাহলে 100-র সাথে 103-এর মিল আর 101-এর সাথে 104-এর মিল, মানে ঠিক পরেই আছে।
এখানে বলা হচ্ছে 103 ধারায় বর্ণিত 4টি পরিস্থিতি ব্যতীত, ওখানে যেমন 100 ধারায় 6টি পরিস্থিতি ব্যতীত একই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। একই ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কি হয়, আপনাদের মুখস্থ করতে সহজ হয়, মনে থাকে। 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারী মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। দেখেন খুবই সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তর করা আছে এবং টু দা পয়েন্ট। এইভাবেই কিন্তু পরীক্ষায় লিখতে হবে, তাহলে ভালো নম্বর পাবেন। আগে পয়েন্ট আউট করে দিয়েছি, পয়েন্টের নাম দিয়েছি আমি। 5 নম্বর পয়েন্ট দিলাম, পয়েন্টের আমি হেডিংও দিলাম। তারপরে পয়েন্টের আন্ডারে আমি একটা করে সেন্টেন্স দিয়ে দিছি। খুব এইভাবে আপনাদেরকে ব্রড প্রশ্নের উত্তর লিখতে হবে। পয়েন্ট আউট করে দিলেন, পয়েন্টের টপিক দিয়ে দিলেন, এরপরে পয়েন্টের টপিকের আন্ডারে একটা দুইটা করে সেন্টেন্স দেন, চমৎকার উত্তর হবে। এইভাবে লিখলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায় এবং সময় কম লাগে, মনে রাখাও সহজ। আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়, 106 আছে। অপরাধী দলের মধ্যে অবস্থানরত শিশু, নির্দোষ শিশু বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন অপরাধ হবে না। মনে করেন যে একটা আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে, দাঙ্গায় পরিণত হয়ে গেছে, এখন ঊর্ধ্বতন কর্মকর্তা কি বলেছে, রাবার বুলেট নিক্ষেপ করো, বা আরো গুরুতর হয়ে গেছে, গুলি ছোড়ার অনুমতি দিয়ে দিয়েছে। তখন যদি গুলি ছুড়ে দেয় তো তার মধ্যে কোনো নিরপরাধ যদি ব্যক্তি থাকে বা শিশু থাকে, গুলি রেগে যদি মারা যায়, তারপরেও 106 ধারায় এই কাজটাকে করা হচ্ছে, জাস্টিফাই করা হচ্ছে, অপরাধ হবে না। উদাহরণস্বরূপ, উদাহরণ যেহেতু দিতে বলা হয়েছে, একটা অন্তত উদাহরণ তো দিতেই হবে। ওয়াই এক্স কে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করেন। ওয়াই নিজেকে বাঁচানোর জন্য পার্শ্বে পড়ে থাকা অপর একটি বাঁশের লাঠি দিয়ে ওয়াই কে প্রতিরোধ করার চেষ্টা করলে ওয়াই এর ডান হাতে লাঠির আঘাত লেগে ওয়াই এর একটি আঙ্গুল ভেঙে যায়। তার মানে যে প্রথমে মারতে আসলো তাকে মারলো, তারই আঙ্গুল ভেঙে গেল। এক্ষেত্রে এক্স যেহেতু আত্মরক্ষার্থে উক্ত আঘাতটি করেছে, সেহেতু এক্স এর কোনো অপরাধ হবে না। খুবই সিম্পল একটা উদাহরণ দিয়েছি, আমাকে মারতে আসলো, আমি আরেকটা লাঠি তুলে নিয়ে তাকে মারলাম, আমার কিছু হলো না। যে আক্রমণ করতে আসছিল, মানে প্রথমে যে শুরু করেছিল ঝামেলা, তার একটা আঙ্গুল ভেঙে গেল, আমার আর কি হবে না, অপরাধ হবে না। আপনার চেষ্টা করে আরো দু একটা উদাহরণ অ্যাড করতে পারেন, যদি সময় এবং আপনার সামর্থ্য থাকে বা ক্যাপাসিটি থাকে লিখার। পরীক্ষার খাতায় প্রশ্ন কেমন আসছে, মানে প্রশ্ন কেমন আসছে এবং আপনার লিখা কতটুকু এগিয়েছে তার উপর ডিপেন্ড করবে। এবং এই প্রশ্ন যদি কমন আসে, এটা অবশ্যই লেখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তির সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার পরিধি কতটুকু, সবিস্তারে আলোচনা করুন। দেখেন একটু আগেই আমি এটা কি করেছি, আলোচনা করেছি। তাহলে এই প্রশ্নটা আমি কেন রাখলাম, এই প্রশ্নটা কেন রাখলাম, কারণ এর আগের প্রশ্নটার মধ্যে পার্থক্য দেখেন। এই প্রশ্ন, প্রথম প্রশ্ন আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝেন, তার সাথে এই অংশটুকু অ্যাড। আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি, উদাহরণ সহ আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত, সবিস্তারে আলোচনা করুন। দুইটা একই প্রশ্ন। আপনার 1 নম্বর প্রশ্নে জাস্ট আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন এতটুকু অ্যাড করা আছে, ছোট একটা প্রশ্ন। আর এখানে একের দ্বিতীয় অংশ এবং 2 নম্বর প্রশ্নের উত্তর একই, কিন্তু দেখেন প্রশ্নের মধ্যে কিছুটা কি পার্থক্য আছে ভাষায়, উত্তর একই। তো এইভাবে যদি পরিবর্তন করে প্রশ্ন আসে তবুও আপনি যেন লিখতে পারেন, তাই এই ধরনের আমি একটা স্যাম্পল উত্তর রেখেছি। আর অন্যান্য জায়গায় আমি কি করেছি, অথবা দিয়ে একটা করে উত্তরই রেখেছি। এরপরে আমরা চলে যাই একটি প্রবলেমেটিক প্রশ্ন। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন, যা এক্স এর গায়ে লাগে। তাহলে প্রথম গুলি কিন্তু লেগেছে গায়ে, পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন। দ্বিতীয় গুলি করা দরকার কি ছিল বলেন, প্রথম গুলি করলো গায়ে লাগলো, তার মানে আত্মরক্ষা হয়ে গেল। তারপরে তো চাপাতি নিয়ে আর দৌড়ে আসতে পারবে না। এখানে যদি পরে লাইনটা লেখা থাকতো যে একটা গুলি লাগার পরেও সে চাপাতি নিয়ে দৌড়ে আসছিল এবং আঘাতের চেষ্টা করছিল, এই কথা যদি লেখা থাকতো তাহলে দ্বিতীয় গুলিটা করা কি হতো, জাস্টিফাই হতো। কিন্তু দ্বিতীয় গুলি করা এখানে কি হয়নি, উচিত হয়নি, এই কারণে আত্মরক্ষার অধিকার কিন্তু হবে না এবং এই দ্বিতীয় গুলির কারণে মারা যায়। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স এর আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি, কেউ লাইনে আছেন কিনা, শিবলি ভাই? কি আছি।
আচ্ছা, এটা আপনার নোটে কি এই যে ঘটনা দিয়ে আছে, না প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে এই ল্যাঙ্গুয়েজ আছে, কি ল্যাঙ্গুয়েজ আছে? ঘটনা দেওয়া, ঘটনা দিয়ে আছে। আচ্ছা, আহ, তার মানে এটা আপনাদের নোটে যেভাবে আছে এখানে এইভাবে আছে। তাহলে ঘটনা আমরা কোথা থেকে নিব? প্রশ্ন থেকে নিব। বিচার্য বিষয় কোথা থেকে নিব? প্রশ্ন থেকে নিব। এই ইয়েলো হাইলাইটেড অংশটুকু দেওয়া বাধ্যতামূলক না, যদি সম্ভব হয় দিবেন, দিলে ভালো হয়। না দিলে আপনি কি করবেন, জাস্ট এখন যে অংশটুকু আমি করব গ্রিন হাইলাইটেড, এটা দিতে হবে কম্পালসারি, প্রাসঙ্গিক আইন। আচ্ছা, আপনি যদি পয়েন্ট দিতে না চান, ঢালাও ভাবে লিখতে চান, মানে সময় নাই, আপনার সময় নাই, দ্রুত লিখতে চাচ্ছেন, তাহলে আপনি প্রাসঙ্গিক আইন কথাও লিখার না, দরকার নেই। আপনি শুরু করলেন কোথা থেকে? এখানে পেনাল কোড এর 99 ধারার বিধান মধ্যে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। আমি 99 ধারা কেন আলোচনা করছি? ওই যে দ্বিতীয় গুলি করেছে, যেটা করা উচিত হয়নি, 99 ধারার বিধানকে ভঙ্গ করেছে। দ্বিতীয় গুলি করে 99 ধারার যে পরিধি, বৃত্ত আঁকিয়ে দিয়েছিল, বৃত্তের বাইরে চলে গেছে 99 ধারার বৃত্ত। শিবলে ভাই, বুঝতে পেরেছেন? জি। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতে বর্ণিত আছে। তাহলে অত্র ধারা মতে আক্রমণকারীর যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। তার মানে আমি আইনটা বলে দিলাম, এবার এই আইনের সাথে আমার ঘটনাকে কি করাবো, ম্যাচ করাবো। ঘটনাকে ম্যাচ করে দেখবো যে আসলে কি করেছে। সিদ্ধান্ত, প্রশ্নে বর্ণিত সিদ্ধান্ত, ঘটনা ও পেনাল কোডে 99 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, দেখবেন যে আমার সিদ্ধান্তে, প্রবলেমেটিক প্রশ্নের প্রতিটা সিদ্ধান্তে এই ধরনেরই ল্যাঙ্গুয়েজ থাকে। তার মানে আপনার ল্যাঙ্গুয়েজটা কি মুখস্থ হয়ে যাওয়ার কথা? আপনি ইচ্ছা করলে নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। আপনার লাইবিলিটি এবং আপনার লিবার্টি আছে এখানে, স্বাধীনতা আছে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন। প্রথম গুলিটা আত্মরক্ষা হয়ে গেছিল, এখানে যদি থেমে যেত তাহলে আত্মরক্ষার অধিকার সে সঠিকভাবে প্রয়োগ করে এবং সে কোনো অপরাধ করেনি বলতে পারতাম। কিন্তু প্রথম গুলিটি ওয়াই এর গায়ে লাগার পরও বা গায়ে লাগা সত্ত্বেও পরবর্তীতে এক্স দ্বিতীয় গুলিটি ছোড়ার ফলে ওয়াই এর মৃত্যু ঘটানোর মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছেন, মানে 99 ধারার বিধান লঙ্ঘন করেছেন। অতএব এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন না, বরং পেনাল কোডের 304 ধারার বিধান মতে তার নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইডের শাস্তি হবে। দেখবেন এখানে 300 ধারায় কিন্তু বলা আছে এই ধরনের ঘটনা কি হবে, কালপেবল হোমিসাইড হয়ে যাবে। কারণ আত্মরক্ষার অধিকার যদি লঙ্ঘন করে অতিরিক্ত প্রয়োগ করা হয় তাহলে কিন্তু 300 ধারায় বলা আছে এটা মার্ডার না, কিন্তু কালপেবল হোমিসাইড, এবং এটা আত্মরক্ষার অধিকারও থাকবে না। এটা কে বুঝতে পারেননি হাত উত্তোলন করেন, কথা বলার সুযোগ করে দিচ্ছি। এটা কে বুঝতে পারেননি? এই ধরনের প্রশ্ন আসবে, দেখেন এখানে আপনাকে এই প্রশ্নের উত্তর করার জন্য কয়টা সেকশন জানা লাগবে। আমি উল্লেখ করেছি দুইটা সেকশন, 99 এবং 304, কিন্তু আরো একটা সেকশন আপনাকে জানা লাগবে। লোকমান হোসেন, লোকমান হোসেন ভাই লাইনে আসবেন। রাজ্জাক ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। আমার এখানে নয়েজ আছে, আমি একটু বাইরে আছি তো স্যার। আচ্ছা, একটু প্রশ্ন করবো আপনাকে, এটা পুরোটা শুনেছেন জি স্যার, সিদ্ধান্তটা? বলেন প্লিজ। এখানে 99 ধারা না স্যার, আমি আপনাকে শুনতে জানতে পাইনি। হবে, জি স্যার। তারপরে 304 জানতে হবে, আর কোন ধারা জানতে হবে এটার উত্তর করতে হলে? স্যার আমি শুনতে পাইনি, মানে সমস্যাটা। আচ্ছা, পরে আপনি পরে ভিডিও দেখে নেবেন, আপনি নিজেকে মিউট করে দেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, মিলন ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন এখানে আর কি কি ধারা জানতে হবে? শুধু 99 জানতে হবে, 304 জানতে হবে, এবং কি ধারা জানতে হবে এখানে? স্যার আমি একটু স্যার এই আমার বাড়ি ওয়াইফাই পাচ্ছে না তো, মোড়ের মাথায় দোকানে আইছি স্যার, এই জন্য গ্যাদারিং এর ভিতরে, এই জন্য একটু ভালো আপনি শুনতে বাইরে, পাইনি। যারা বাইরে থেকে ক্লাস করবেন অবশ্যই
এই একটা কি করবেন, ইয়ারফোন লাগাবেন। হ্যাঁ, জি স্যার। ইয়ারফোন লাগিয়ে শুনবেন। আমিও অনেক বাইরে থেকে ক্লাস করেছি, লাইফে মিটিং করেছি, আমার জুম মিটিং করেছি। স্যার আমি আমার বাড়ি ইয়ারফোন ওয়াইফাই লাগাই। লাইনে সমস্যা হচ্ছে। আপনি এই জন্য ইয়ারফোন কিনে মিস্ত্রি। নেবেন কালকে, ইয়ারফোন কিনে আপনি আপনি যেখানে খুশি সেখানে থাকেন, নো প্রবলেম, কিন্তু আমার কথা তো শুনতে হবে। জি আচ্ছা, মনিরুল ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, তাহলে এখানে দুইটি সেকশনের বাইরে আর কোন সেকশন জানতে হবে এটার উত্তর করার জন্য? স্যার এখানে 100 ধারা জানতে হবে, 300 ধারাও জানতে হবে। আচ্ছা, এই যে উদাহরণটা দিয়ে মুরাদ ভাই বলেছেন 100 ধারা জানতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি 100 ধারা জানতে হবে। কারণ 100 ধারায় বলা আছে মৃত্যু ঘটানো যেতে পারে, কিন্তু সেই ম্যানারে করা হয়েছে কিনা 100 ধারা এখানে রেলিভেন্ট না, কিন্তু জানতে হবে। কারণ আপনাকে হ্যাঁ। কনফিউজ করতে পারে। কেউ যদি 100 ধারা না জানেন, তাহলে 100 ধারায় উত্তর করে কি করবেন, যে মৃত্যু ঘটানো যাইতো বলে আপনি উত্তর করে আসবেন যে এটা অপরাধ হয়নি। কিন্তু 100 ধারাটা সঠিকভাবে না জানলে আপনার এটা উত্তর করা যাবে না। তার মানে 100 ধারা জেনেছেন বলে 100 ধারায় যে যাবে না এটা আপনি জানতে পারছেন, তাই নয় কি? জি স্যার। জি স্যার। তো এটাও একটা বিষয়। এই যে উদাহরণটা দেওয়া আছে এখানে, যে প্রশ্নটা করেছি, এটা কোন ধারা থেকে তুলে নিয়ে আসছে কে বলতে পারবে? আপনি বলতে পারবেন মন্ডল ভাই? স্যার এটা তো 300 ধারার। হ্যাঁ, এটা ডেফিনেটলি 300 ধারার থেকে ইন্সপিরেশন নিয়ে। 300 ধারাতে হুবহু এই উদাহরণ নাই, কিন্তু 300 ধারা থেকে উদাহরণটা ধার করা হয়েছে, 300 ধারা থেকে স্যার তৈরি এটা করা তিনশো হয়েছে ধারা উদাহরণ। সম্ভবত 2 নম্বর ব্যতিক্রমে আছে, 2 নম্বর ব্যতিক্রমটা এখানে আসে 300 ধারা। হ্যাঁ হ্যাঁ, তা 200 ধারার 300 ধারা ব্যতিক্রম থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু এটা তৈরি করা একটা প্রশ্ন, তাই নয় কি? জি স্যার। তার মানে আপনাকে প্রশ্নের সোর্স জানতে হবে। তাহলে একটা প্রশ্নের মাধ্যমে দেখেন কতগুলো সেকশন কানেক্টেড হয়ে আছে, সবগুলো জানলে আপনি সঠিক উত্তর করতে পারবেন। তাহলে এখানে আমি যে সবুজ অংশ, মানে গ্রিন হাইলাইটেড অংশটুকু উত্তর করা মাস্ট। আপনি ঢালাওভাবে লিখেন বা প্রাসঙ্গিক আইন সিদ্ধান্ত, আবার আপনি লিখতে পারেন একটা পয়েন্ট দিয়ে। কি পয়েন্ট? সিদ্ধান্ত ও ব্যাখ্যা। কিছু কিছু গাইডে লেখা আছে সিদ্ধান্ত ও ব্যাখ্যা, আপনি জাস্ট একটাই পয়েন্ট দেন যে সিদ্ধান্ত ও ব্যাখ্যা, সিদ্ধান্ত ও ব্যাখ্যা বলে আপনি কি করে দিবেন, এই দুইটা সবুজ অংশটুকু দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আর যদি আমি যেই স্টাইলে করেছি, ঘটনা, বিচার্য বিষয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রবলেমেটিক প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এভাবে উত্তর করতে হবে, হ্যাঁ। হুম। আরো যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় তাও করতে পারতে হবে। আপনাকে বুঝতে হবে যে আসলে যখন প্রশ্ন কমন পাবেন না, প্রবলেমেটিক প্রশ্ন, তখন নিজের বিবেককে কাজে লাগাবেন। যে সেখানে বিচারক আপনি হলে আপনি কি করতেন, মানে আসলে সিচুয়েশনটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করে এটা কি হতে পারে, এটা একটা সিদ্ধান্তে যেতে হবে। অনেক সময় ধারা বুঝতে না পারলেও অনেক সময় উত্তর বোঝা যাবে, তো ধারা উল্লেখ না করলেও কিন্তু 5-এ 3 পাওয়া সম্ভব। এরপরে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে, প্রহিত বলতে মার খাওয়ার ভয়ে, মেরে ফেলবে, বা মেরে ফেলা না, এখানে পিটানোর ভয়ে, আর শারীরিক আঘাতের ভয়ে। প্রহিত বলতে শারীরিক আঘাতের ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে, আর এখানে প্রহিত বলতে সম্ভবত অপহরণকে বোঝাচ্ছে, মানে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তা প্রহিত বলতে অপহরণ বা ধরে নিয়ে চলে যাবে, এটা হচ্ছে অ্যাবডাকশন। হ্যাঁ, অ্যাবডাকশন হওয়ার ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করে, মানে ডাকাত একজন ব্যক্তিকে ডাকাত দল এসে বলল চল আমাদের সাথে, না গেলে তোকে জোর করে ধরে নিয়ে যাব, কিডন্যাপ করে। এই ভয়ে সে গেল এবং ডাকাত দলে অংশগ্রহণ করলো ডাকাতিতে। তাহলে এখানে আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকারী হবে কিনা, তার মানে এই ডাকাত দল যদি মামলায় ধরা পড়ে এবং এই এক্স যদি আসামি হয় মামলায়, এক্স কি বলতে পারবে তার সাথে কি কাহিনী হয়েছে, সে কেনই ডাকাত দলে আসলো, এবং এই কাহিনী আদালতকে বলে রক্ষা পাবে কিনা, আত্মরক্ষার অধিকার সে উপভোগ করতে পারবে কিনা। তো হুম। এখানে ঘটনা আছে, বিচার্য বিষয় প্রশ্ন থেকে সরাসরি ধার নিয়ে নেব আমরা, এবং প্রাসঙ্গিক আইনটা আমরা
102 ধারায় আছে দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কে বর্ণিত হয়েছে। 102 ধারার বিধান মতে কি বলা হচ্ছে, দেহ রক্ষার অধিকারের আরম্ভ দেহের প্রতি আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে, যেমন ধমক দেওয়া থেকে আরম্ভ হতে পারে। তার মানে যখন ডাকাত দল এই এক্স এর সামনে আসলো, এসে তাকে কোনো কিছু বলতে শুরু করলো, তখনই কিন্তু তার আত্মরক্ষার অধিকার কি স্টার্ট হয়ে গেল, আরম্ভ হলো। স্থিতিকাল মানে কতটুকু সেটা সীমাবদ্ধ থাকবে, মানে কতটুকু পর্যন্ত আত্মরক্ষার অধিকার বলবৎ বা ডিউরেশন কতটুকু, যতক্ষণ ক্ষতির আশঙ্কা থাকে, মানে যতক্ষণ ডাকাত দল তার সামনে আছে এবং যতক্ষণ হুমকি দিচ্ছে যে আমাদের সাথে যেতে হবে, হুমকি দিয়ে যদি চলে যায় না নিয়ে, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু যদি থাকে এবং যতক্ষণ না রাজি হচ্ছে ততক্ষণ তাকে প্রেশারাইজ করছে, ততক্ষণ পর্যন্ত এই আত্মরক্ষার অধিকারও তার থাকবে, ততক্ষণ পর্যন্ত দেহ রক্ষার অধিকার বিদ্যমান থাকবে। তাহলে 102 ধারাটা প্রাসঙ্গিক আইন এখানে। আসলে 102 ধারার মধ্যেই বলা আছে এই বিষয়টা। সিদ্ধান্ত, প্রশ্নে বর্ণিত ঘটনা এবং পেনাল কোডের 102 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, দেখেন একই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে আমি, যেহেতু এক্স ডাকাত দলের দ্বারা নিজেকে প্রহিত তথা অপহরণ হওয়া হতে, এখানে অপহরণই হবে, আমি এটা পরে রিসার্চ করে বের করেছিলাম। ইংরেজি যে ভার্সান প্রশ্নের, ইংলিশ ভার্সান দেখে, এটা একটু বিগত সালের প্রশ্ন, ইংলিশ ভার্সন দেখে আমি পেয়েছিলাম যে এটা অ্যাবডাকশন হবে। আপনার নয়েজ হওয়ার কারণে আপনি একটু নিজেকে মিউট করে দেন। আর রক্ষার জন্য নিরুপায় হয়ে উক্ত ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে। ধরে নিয়ে চলে যাবে, না গিয়ে তো উপায় নাই। বরং রাজি হয়ে গেলে চড়থাপ্পড় অন্তত হবে না, মানে সহজে যদি যায়, আর যদি না যেতে চায় মার দিয়ে জোর করে নিয়ে যাবে। তো বাধ্য হয়ে সে গেছে এবং ডাকাতি করেছে। যেহেতু এক্স এক্ষেত্রে পেনাল কোডের প্রদত্ত আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের, মানে সেহেতু এখানে যেহেতু সে বাধ্য হয়ে গিয়েছে, সেহেতু সে আশ্রয় লাভের অধিকারী হবে। এটা সিম্পল একটা প্রশ্ন, কমন সেন্স খাটালে কিন্তু উত্তর দেওয়া সম্ভব। জাস্ট 102 ধারায় কিন্তু তাকে পারমিট করছে। এটা অনেকেই কত ধারা হবে বুঝতে পারবেন না, কিন্তু এটা ডেফিনেটলি 102 ধারা আছে। বাজারে কিছু গাইড আছে 102 ধারা দেওয়া আছে, আবার কিছু গাইড আছে 102 ধারা ভিন্ন অন্য ধারা দেওয়া আছে, আবার কিছু ধারায় আবার বলা আছে এখানে আত্মরক্ষার অধিকার পাবে না। তার মানে কনফিউশন আছে তো। আপনাদের এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে যে স্যার এটা 102 ধারা হবে না কিংবা আত্মরক্ষার অধিকার পাবে না, তাহলে এই মুহূর্তে আপনার আর্গুমেন্ট আমার কাছে করতে পারেন। যদি আপনার সিদ্ধান্তের সাথে একমত না হন, 102 ধারা এবং আত্মরক্ষার অধিকারের লাভের অধিকারী হবে এটার সাথে কেউ যদি ভিন্ন মত পোষণ করেন, এই মুহূর্তে আর্গুমেন্টে চলে আসেন, হাত উত্তোলন করেন, কথা বলেন। আর যদি এটা মেনে নেন, আমি কি করি, অগ্রসর হই। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। এখানে একটা জিনিস আমি দেখলাম যে এখানে দণ্ডবিধির 94 ধারার সঙ্গে একটা মিল পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো কৃত কাজ। তো এখন বিষয়টা এই ধারাটা কি উল্লেখ করা যেতে পারে উত্তরে? এখানে ওই ধারাটাও আপনি সাপ্লিমেন্টারি হিসেবে নিয়ে আসতে পারেন, কিন্তু 102 ধারাটা আপনাকে কম্পালসারি দিতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে ধন্যবাদ। পেরেছেন? সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা কম্পালসারি না, কিন্তু এটা কম্পালসারি। আর আমি বিশ্লেষণ করে দেখেছি, সেটাও আমার নলেজে এসেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি একাধিক ধারা ইনক্লুড করা, অ্যাভয়েড করার জন্য, না হলে অনেকের জন্য মনে রাখা জটিল হয়ে যায়। টপিক 3, অ্যাবেটমেন্ট বা প্ররোচনা। এটাও এবার আসার খুব ভালো সম্ভাবনা আছে এবং অ্যাবেটমেন্ট থেকে প্রচুর প্রবলেমেটিক প্রশ্ন করা যায়। কারণ অ্যাবেটমেন্ট 107 থেকে শুরু করে প্রায় 120 পর্যন্ত অনেকগুলো সেকশন। অ্যাবেটমেন্ট বলতে কি বুঝেন? অপরাধে প্ররোচনা বা অপসহায়তা, অনেকগুলো বাংলা নাম আছে, দেখে নিবেন। প্ররোচনা দাতা কাকে বলে দেখে নিই। অপরাধে প্ররোচনা, এটা এমসিকিউ প্রশ্ন এবার এসেছিল। 107 ধারায় অ্যাবেটমেন্টের সংজ্ঞা আছে এবং এখানে বলা আছে কয় উপায়ে করা যায়, 3 উপায়ে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য পরিচিত করে, এই কাজটা করেন, প্ররোচনা দেওয়া হচ্ছে, এবং একজনের কথা মতে আরেকজন কাজ করে ফেললো। যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে বা কার্য সম্পাদনের জন্য এক বা একাধিক ব্যক্তিবর্গের সাথে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়। আচ্ছা, ষড়যন্ত্রের সংজ্ঞাও কিন্তু আমরা পাই কোথায়? এই অধ্যায়ের পরের অধ্যায়ে আছে। সেটা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজে ষড়যন্ত্র হয়, মানে রাষ্ট্রদ্রোহিতা, কারণ এটা হচ্ছে অফেন্স এগেইনস্ট স্টেট, সেটা হচ্ছে
ক্রিমিনাল কনস্পিরেসি সেটা রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু অপরাধের যদি কনস্পিরেসি হয় সেটা 34 ধারা আসতে পারে অথবা অ্যাবেটমেন্ট এখানে আসতে পারে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় সেটা ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি। কিন্তু কোনো রাষ্ট্রবাদে অন্য কোনো ব্যক্তিগত কোনো কাজে, মানে অন্যান্য কোনো অপরাধ যদি হয়, সেক্ষেত্রে এই ষড়যন্ত্রটা কিন্তু ওই পূর্ব পরিকল্পনা 34 ধারে যেটা আছে, 34, 35, 36, 37, 38 এই সেকশনগুলোর সাথে ম্যাচ করবে অথবা অ্যাবেটমেন্টের সাথে ম্যাচ করবে। যদি কোনো ব্যক্তি কোনো কাজ সম্পাদনের মাধ্যমে অথবা বেআইনিভাবে ওই কাজ করা হতে বিরত থেকে কোনো অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। মনে করেন যে একজন ব্যক্তি এটিএম বুথ সবাই চিনি, যেখান থেকে টাকা উত্তোলন করা হয় কার্ডের মাধ্যমে। ডাচ বাংলা ব্যাংকের হলে আবার রকেটে টাকা থাকলেও মোবাইল ব্যাংকিং এর টাকাও তোলা যায় সেখানে। এটিএম বুথে মনে করেন একজন ব্যক্তি পাহারা দিচ্ছে, সিকিউরিটি গার্ড। এখন তার সাথে কথা বলা হলো যে আমরা এখানে এটিএম বুথে ঢুকবো, এখানে আমরা এটিএম বুথের টাকা কি করব, অন্যায়ভাবে নিয়ে যাব, মানে হ্যাক করে হোক বা ওই মেশিন খুলে হোক নিয়ে যাব। আপনি কিছু বলবেন না, আপনাকে আমরা এত টাকা দিব। তাহলে এটিএম বুথে যিনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন তার দায়িত্ব ছিল সেটাকে রক্ষা করা, কিন্তু সে যোগসাজশ করে টাকা চুরি করতে আসছে বা লকার ভেঙে নিয়ে যাবে ক্ষয়ক্ষতি করে, তারপরেও সে জেনে কি করলো, বাধা দিল না। তাহলে 3 ধারার শর্ত পূরণ করলো সে, তার মানে সে অ্যাবেটমেন্ট করলো। কিছু না করে জাস্ট বসে থেকে আমার সামনে কি কাজ হচ্ছে, চুরি হচ্ছে, কিন্তু আমি বাধা দিলাম না, তাহলে এটা অ্যাবেটমেন্ট হয়ে যাবে। কারণ সেই কাজটা একজন সিকিউরিটি গার্ডের দায়িত্ব ছিল সেটা বাধা দেওয়া, দেখভাল করার, কিন্তু সে রক্ষক হয়ে সেই কাজটা কি করলো না, বাধা দিল না, সেভ করলো না। তাহলে এটা অ্যাবেটমেন্টের মধ্যে পড়ে যাবে। তার মানে কোনো কাজ না করে অ্যাবেটমেন্ট করা যায় সেটা বোঝা যাচ্ছে। অতএব বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি উস্কানি দেয়, উস্কানি মানে কাজ করতে বলে বা প্ররোচিত করে বা উদ্বুদ্ধ করে, ষড়যন্ত্র করে বা আদেশ দেয় বা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে বেআইনি কাজ করতে সহায়তা করে, সিকিউরিটি গার্ডের মতন, বা অপরাধ হিসাবে স্বীকৃত সেই কাজগুলি করতে সেই ব্যক্তিকে প্রলুব্ধ করা হয়, তাহলে সেটা অপরাধ সংগঠনের সহায়তা হিসেবে গণ্য হবে। তাহলে শেষে আমি কি দিয়ে দিলাম, একটা টার্মিনাল স্টেটমেন্ট বা কনক্লুশন, উপসংহার। তাহলে প্রথমে আমি দেখেন সূচনা দিয়ে দিয়েছি 2-3টা সেন্টেন্স দিয়ে, তারপরে 7 ধারার বর্ণনা দিয়ে দিয়েছি, শেষে আবার একটা কি দিয়ে দিয়েছি, উপসংহারও দিয়ে দিয়েছি। একটা কমপ্লিট প্যাকেজ দিয়ে দিয়েছি ছোট্ট করে। 3 বা 2 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। 5 নম্বরের জন্য যদি হয়, অ্যাবেটমেন্ট কাকে বলে বা টিকা লিখতে আসে 5 নম্বরের জন্য, অ্যাবেটমেন্ট কাকে বললেও এটা লিখতে হবে 3 নম্বরের জন্য পারফেক্ট উত্তর ম্যাক্সিমাম। যদি 5 নম্বরের জন্য আসে এর সাথে একটা উদাহরণ যুক্ত করে দিবেন, তাহলে 5 নম্বরের জন্য হয়ে গেল উত্তর। আবারও বলছি, 3 নম্বরের জন্য হলে এতটুকুই যথেষ্ট, টিকা হোক বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 5 নম্বরের জন্য যদি আসে এর সাথে আপনি একটা বা দুইটা উদাহরণ সেট সেট করে দেন, আপনার কি হয়ে গেল, 5 নম্বরের উত্তর হয়ে গেল। সবকিছু আমি বলে দিচ্ছি, ভিডিও দেখলে ক্লিয়ার হবেন। সবকিছু তো আর রেডি করে দেওয়া যাবে না, কারণ আপনার কিছু নিজের সৃজনশীলতাও কাজে লাগাতে হবে। রিটেন কোশ্চেন নিজের সৃজনশীলতা কাজে লাগাতে হবে। আপনি কোন পেশে আসতে চাচ্ছেন, অ্যাডভোকেসি, লার্নেড লয়ার হবেন, অ্যাডভোকেট হবেন। আপনি সৃজনশীল না হলে এই পেশায় টিকতে পারবেন না। সৃজনশীলতা না থাকলে অ্যাডভোকেট হিসেবে ভালো করা যাবে না। তাই আমি চেষ্টা করেছি এই নোটটাকে সংক্ষিপ্ত করা, আপনার বেসিক তৈরি করা এবং সৃজনশীলতা দেখানোর একটা জায়গা। আমি সবকিছুই যদি দিয়ে দিই আপনি সৃজনশীলতা দেখাতে পারবেন না। তবে হ্যাঁ, আমি ফাইনাল টাস্ক নোটে অনেক কিছু দিয়ে দিব। তার মধ্যে এই যে এই নোটটা কমপ্লিট করে আপনার বেশ কিছু ক্লাস টেস্ট নিয়ে দেবো, এখানে আপনি সৃজনশীল দেখানোর আপনার সুযোগ থাকছে। ফাইনাল টাস্ক নোট পাওয়ার পরে আপনার অনেকটা সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে, কারণ সেখানে অনেক কিছু দিয়ে দেওয়া হবে। তবে আপনি সৃজনশীল চর্চা করার সময়টা এখানে পাচ্ছেন। ফাইনাল টাস্ক নোটে যে প্রশ্নগুলো থাকবে, উত্তরগুলো থাকবে, এবং যে কিছু মডেল টেস্ট থাকবে। আমি তারপরেও মডেল টেস্ট যেমন নিব, যেমন এমসিকিউ ফাইনাল টাস্ক নোটে যে মডেল টেস্ট ছিল এর বাইরেও আমি প্রশ্ন করেছি, তেমনি আপনাদের মডেল টেস্টে আমি নতুন প্রশ্ন থাকছে, ফাইনাল টাস্ক নোটের বাইরেও নতুন প্রশ্ন থাকবে। আপনাদের সৃজনশীল মানে মনোভাবটা কেমন, এবং নতুন প্রশ্ন দেখে আপনি মডেল টেস্টে সে রিয়াক্ট কেমন করছেন,
পুরো প্রায় 2 মাসের প্রস্তুতির পরেও, সেটা তো আমাকে দেখতে হবে। তাই মডেল টেস্ট সবসময় কি আনকমন কিছু প্রশ্ন থাকবেই, কমন প্রশ্নও থাকবে। প্র- প্ররোচনা দাতা মানে অ্যাবেটর, যিনি প্ররোচনা দিচ্ছেন বা অপসহায়তাকারী, এখানেও সূচনা আছে। 8 ধারায় বলা আছে 3টি ক্ষেত্রে প্ররোচনা দেওয়াই যথেষ্ট, অপরাধী সংগঠিত হোক বা না হোক। মানে আমি একজনকে বললাম যে মিস্টার এক্স কে খুন করতে হবে, খুন করতে পারলে আমি 10 লক্ষ টাকা দিব। তো সে রাজি হলো না। সে রাজি হোক বা না হোক, আমার অপরাধ হয়ে যাবে, কারণ আমি একজনকে প্ররোচনা দিচ্ছি। এটাই কি, খুনের প্ররোচনা দেওয়ার জন্য অপরাধ আমার হয়ে যাবে। আমি যাকে বললাম সে যদি রাজি হোক আর না হোক, সে কাজটি করুক আর না করুক, এখন সে যদি এটা পুলিশের কাছে বলে দেয় যে মিস্টার অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাকে বললো যে মিস্টার এক্স কে খুন করতে হবে, তাহলে আমার নামে মামলা হয়ে যাবে ডেফিনেটলি, জাস্ট প্ররোচনা দেওয়ার জন্যই। শিশু বা অপ্রকৃতিগ্রস্ত, অপ্রকৃতিগ্রস্ত বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? অপ্রকৃতিগ্রস্তর ইংরেজি কি? ইনসেইন। ইনসেন। আনসাউন্ড মাইন্ড মানে অসুস্থ মস্তিষ্ক, পাগল সাধারণ ভাষায়। তো পাগল দেখবেন পেনাল কোডের কোথাও পাগল শব্দটা লেখা নাই, যদিও আমি নোটে কোনো জায়গায় লিখেছি। তো পাগল শব্দটা কিন্তু সভ্য শব্দ না। আইনের ক্ষেত্রে অপ্রকৃতিগ্রস্ত বা উন্মাদ, মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে অসুস্থ, এই ধরনের শব্দ ব্যবহৃত হবে। তো কোনো শিশু বা কোনো মাথা নষ্ট ব্যক্তিকে যদি আমরা অপরাধে প্ররোচনা দান করি, তাহলে সেটাও কিন্তু কি হবে, এই ধারার অপরাধ হবে। ষড়যন্ত্রের সদস্য রূপে সহায়তা করলেও কিন্তু কি হবে, এই ধারার অপরাধ হবে। এবং 108 ধারাতে, 107 ধারার অপরাধ করলে 108 ধারাতে তার নাম কি হবে, অ্যাবেটর। যিনি প্লে করেন তাকে বলে প্লেয়ার, তেমন যিনি অ্যাবেট করবেন তাকে বলবে অ্যাবেটর। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো অপরাধ অনুষ্ঠিত হলে তার জন্য প্ররোচনাদাতার কি দায়? আমি বললাম যে একজনকে কি করে আসো, খুন করে আসো, খুন করতে যে গুলি করেছে, কিন্তু গুলি পায়ে লেগেছে, আহত হয়েছে, নিহত হয়নি। কিন্তু আমি খুন করার জন্য বললাম, তাই আমার কি হবে, খুনের প্ররোচনার জন্য আমার বিরুদ্ধে মামলা হবে। আমি নিজেকে উদাহরণ দিচ্ছি, অন্য কারো নাম নিয়ে কিন্তু আমি কি করতে পারবো না। মনে করেন আমি রহিম নাম ব্যবহার করলাম, এর আগে করতাম। আরো সতর্ক হচ্ছে, কারণ আমার ভিডিও একটু ছড়াচ্ছে, আপনারা পছন্দ করছেন। তো আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এক্স ওয়াই দিতে পারি। তো নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছে এই কারণে, কারণ অন্যের নাম উচ্চারণ করলে তিনি যদি আবার খুব ফেমাস ব্যক্তি হন, আমার নামে মানহানির মামলা করে দিতে পারেন। এটা একটু সতর্ক হওয়া উচিত। তো আবার এটা আমার একটা ভিডিও, আমি পরীক্ষামূলকভাবে একটা ভিডিও দিয়েছিলাম অনুমতি নিয়েই, ওই ডাউনলোড করার, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি। তো আপনাদের একজন স্টুডেন্ট আছেন শামসুল হক ভাই, ওনার অনুমতি নেই, উনি বললেন স্যার আমার সবকিছু আপনি দিতে পারেন। তো আমি পরীক্ষামূলকভাবে দিলাম যে আমার চ্যানেলটা কতটুকু অবজার্ভ করে ইউটিউব কর্তৃপক্ষ। তো দেওয়ার 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের জন্য। আমি পরীক্ষামূলকভাবে দিয়েছিলাম, তারপরে আমি সেই ভিডিওটা আবার রিশুট করি, এবং সেইটা আবার আমি ঢেকে দিই। ওনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আমি দিয়েছি, ওনার সমস্যা হচ্ছিল, মানে ভুল হচ্ছিল। উনি যে ওনার ইনফরমেশন, যেমন ইউজার আইডির আগে পরে যদি স্পেস থাকে, আগে স্পেস থাকলে আসবে না, মানে ভুল ধরবে। তো সেগুলো আমি লক্ষ্য করলাম, আমি 2-3 জনকে ডাউনলোড করে দিয়েছিলাম। খুব বেশি আমাকে বিরক্ত করেনি আমার স্টুডেন্টরা। আচ্ছা, তো আমি বলছিলাম আমি খুন করতে বললাম, গুলি করলো, পায়ে লাগলো, আহত হলো, তাহলে কি হবে, আমার খুনের দায়ে সাজা হবে, মামলা হবে আমার নামে। আবার উল্টোটা যদি হয়, আমি বললাম যে আপনি কি করেন, একটা লাঠি নিয়ে যান, শুধু পা ভেঙে দিয়ে চলে আসবেন, একটা পা ভেঙে দিয়ে চলে আসবেন, আর কিছু করবেন না। পা ভাঙতে যে মাথায় বাড়ি দিয়ে মেরেই ফেললো। আমি বললাম পা ভাঙার কথা, মানে 324 ধারার অপরাধ করতে বললাম, সে 302 ধারার অপরাধ করে চলে আসলো। আমার দায় 324 ধারারই হবে, কিন্তু যে অতিরিক্ত কাজ করেছে তার কি হবে, 2400 হবে, 300, আবার 302 হবে। আমি বললাম একজনের দোকানে কি করেন, আগুন ধরিয়ে দিয়ে আসেন।
সে দোকানে আগুন ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দেওয়ার আগে দেখলো দোকানে তো মূল্যবান জিনিসপত্র আছে, মোবাইল ফোনের দোকান, 4-5টা মোবাইল ফোন নিয়ে চলে আসলো, মানে চুরিও করলো। তো চুরির দায় আমি নিব না, শুধুমাত্র দোকানের ক্ষয়ক্ষতি মানে পুড়িয়ে দিয়েছে। তাহলে কি হবে? 327, সরি 427, মানে অনিষ্ট মিসচিপের অপরাধে আমার শাস্তি হবে, এবং চুরির অপরাধে আমার শাস্তি হবে না, কিন্তু যে চুরি করলো তার দুইটার ক্ষেত্রে হবে। ক্লিয়ার হয়েছে কিনা, এটার উত্তর এখানে আছে। ভিন্ন কার্যে অপসহায়তা বা প্ররোচনার ফলাফল 11তে আছে। এখানে আইনের নামটা দ্য পেনাল কোড ইংলিশে লিখবেন। 111 ধারার বিধান মতে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো অপরাধ অনুষ্ঠিত হলে, মানে অপরাধটা ছোট হোক বা বড় হোক, অপরাধের গ্র্যাভিটি ছোট হোক বা বড় হোক, যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তার জন্য প্ররোচনাদাতাকে এমনভাবে দায়ী করা যাবে যেন সে যে কাজের জন্য প্ররোচনা দিয়েছিল উক্ত কাজটি সংগঠিত হয়েছে, যদিও ভিন্ন কাজ হয়েছে ধরে নিতে হবে ওটাই হয়েছে, এবং সেটার জন্য তাকে সাজা দিতে হবে। মানে যে কাজে প্ররোচনা সেই কাজের সাজা, ওই কাজটা হোক বা তার থেকে ছোট কাজ হোক বা বড় কাজ হোক বা কাজ না হোক, তবুও তার সাজা হবে। উক্ত প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন অপরাধটি সংগঠিত হয়েছে এরকমও যদি হয়। আবারও বলছি, যে কাজের জন্য আমি বললাম সে কাজটি হোক বা না হোক, মানে অপরাধ করতে আমি যাকে বললাম সে রাজি হোক বা না হোক, আমার সাজা হবেই প্ররোচনা দেওয়ার জন্যই। যদি ছোট কাজ হয় তবুও হবে, যে কাজ করতে বললাম তার থেকে বড় কাজ হলেও হবে, কিন্তু আমি যে কাজের জন্য বললাম সেই কাজের জন্যই হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। এখান থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। এক এই 111 ধারার মূল বক্তব্য আমি এখানে কনসেপ্ট দিয়ে দিলাম, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে। প্রবলেমেটিক প্রশ্ন: এ, বি এবং সি বিষ প্রয়োগে জেড এর মৃত্যু ঘটানোর জন্য ষড়যন্ত্র করে। এখানে ষড়যন্ত্র দেখে আবার ঘাবড়ে যাবেন না, ষড়যন্ত্র ক্রিমিনাল কনস্পিরেসি চলে আসতে পারে মনে করবেন, কিন্তু না, এটা অ্যাবেটমেন্ট। ষড়যন্ত্রের অংশ হিসাবে এ বিষ সংগ্রহ করার জন্য বি কে টাকা দেয়। তাহলে এ হচ্ছে বস, সে শুধুমাত্র টাকা দিল কিন্তু সে আর কিছু করবে না, তার মানে দূর থেকে সে কাজ করবে। তাহলে এ এখানে ডেফিনেটলি একজন কি অ্যাবেটর। বিষ সংগ্রহ করে বি উক্ত বিষ সি কে অর্পণ করে, তার মানে এবার ওই এর দেওয়া টাকা নিয়ে বি কোথায় গেল? দোকানে গেল, কীটনাশকের দোকানে গিয়ে ওখান থেকে একটা বিষ নিল, বিষ নিয়ে সি কে দিল, এবার সি জেড কে খাওয়ালো। সি উক্ত বিষ দ্বারা জেড এর মৃত্যু ঘটায়। হয়তোবা সি আর জেড এর পারিবারিক সম্পর্ক আছে, একই পরিবারের হতে পারে বা কোনো আত্মীয় স্বজন হতে পারে, বা সি এর দ্বারা সম্ভব জেড কে মারার। হয়তোবা জেড একটা নিয়মিত একটা রেস্টুরেন্টে যায়, সেখানে কফি পান করে, কফির মধ্যে বিষ মিশাই দিল সি, সি হয়তো একটা ওয়েটার বা শেফ, তার মানে সি এর সম্ভব জেড কে বিষ খাইয়ে হত্যা করা। তাই সি কে এখানে রাজি করানো হয়েছে। এখানে এ বি সি তিনজন মিলে মিটিং করেছে, ষড়যন্ত্র করেছে, এ টাকা দিয়েছে, বি সে টাকা দিয়ে বিষ কিনেছে, সি কে দিয়েছে, সি এবার জেড এর খাবারে দিয়ে, বা হয়তোবা জেড এর চিকিৎসা চলছিল, সি একজন নার্স, নার্স হয়তোবা স্যালাইনের মধ্যে পুশ করে দিয়েছে বিষ। ঘটনা যাই হোক না কেন, এটা হচ্ছে বেসিক। তো এই প্রশ্নকে কিন্তু সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে, রেস্টুরেন্টের ওয়েটার সাজাই দিতে পারে সিকে, তারপর নার্স করে দিতে পারে সিকে, ডাক্তার করে দিতে পারে সিকে, আবার সিকে করে দিতে পারে যে ওই জেড এর ওয়াইফ করে দিতে পারে। তো সিচুয়েশন যাই হোক না কেন, প্রশ্নের উত্তর একই হবে। এবার জেড এর মৃত্যুর জন্য এ, বি এবং সি এর দায় দায়িত্ব আলোচনা করুন। তো সমভাবে তো সবাই দায়ী হবে। ঘটনা এবং বিচার্য বিষয় প্রশ্ন থেকে ধার নিয়ে নিলেন, সরাসরি হুবহু উত্তরও, মানে হুবহু সেন্টেন্স নিতে পারেন বা নিজে বানিয়েও দিতে পারেন। প্রাসঙ্গিক আইন 107 ধারায় অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। অ্যাবেটমেন্ট কি সেটা একটু আগে পড়লাম, সেটা তুলে দিলাম। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত ও ব্যাখ্যা কথাটাও লিখতে পারেন, নো প্রবলেম, সিদ্ধান্ত লিখলেই হবে, কারণ সিদ্ধান্তের সাথে অটোমেটিক ব্যাখ্যা চলে আসবে। তো তথ্য সমূহ এবং 107 ধারায় যেটা বলা আছে সেটা মিলে আমরা এ বি সি এর ষড়যন্ত্র, এ বি এবং সি ষড়যন্ত্র করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে, এই যে সহযোগিতা শব্দটা আমি কি যুক্ত করলাম, মানে একটু সৃজনশীলতা দেখালাম, বিষ প্রয়োগ করে জেডকে খুন করেছে। উক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ বিষ সংগ্রহ করার জন্য টাকা প্রদান করে, বি বিষ সংগ্রহ করে এবং সি উক্ত বিষ প্রয়োগ করে জেডকে মৃত্যু ঘটায়। দেখেন এই কথাটা কিন্তু লিখা আছে, কিন্তু আমি এটা এক সেন্টেন্সে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে সি স্পষ্টত দণ্ডবিধির
302 ধারায় খুনের জন্য অভিযুক্ত হবে, তাহলে সি তো ডিরেক্ট খুন করেছে, তাহলে সি এর জন্য খুন। এ ও বি উক্ত খুনের সহায়তার জন্য 107 ধারার বিধান মতে দোষী হবে এবং তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারা এবং 109 ধারায় অভিযোগ গঠন করে বিচার করা যাবে। এখন এখানে দেখেন 107 আসছে, 109 কেন আসলো এটা ব্যাখ্যা করতে পারবেন কেউ? 109 কেন আসলো এটা কেউ বলবেন? শিবলি ভাই লাইনে আছেন, বলেন। হাসনা আপু লাইনে আসবেন, বলেন 109 ধারা কেন আসলো এখানে? হাসনা আপু। আসসালামু আলাইকুম স্যার, আমি খুব অসুস্থ ছিলাম, হাসপাতাল থেকে এই মাত্র স্যার ব্লাড টেস্ট করে আসলাম। 3 দিন ধরে অসুস্থ স্যার। আচ্ছা, হাসনাপার জন্য সবাই দোয়া করে দেন, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। ব্লাড টেস্ট করে আসলাম স্যার, আল্লাহর রহমতে আজকে জ্বর আসে আচ্ছা, নাই। আপনি ক্লাস করছেন, ধন্যবাদ, আপনি তাহলে একটু রেস্ট নেন। আচ্ছা, আকাশ ভাই লাইনে আসার চেষ্টা করছিলেন, আকাশ ভাই লাইনে আসেন। আকাশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে এক- 107 ধারা অ্যাবেটমেন্ট বা 108 ধারা অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া, স্যার 109 ধারা বলা হয়েছে যে অ্যাবেটমেন্টের যে শাস্তিটা সেটা হচ্ছে, সেটা বলা আছে আর কি 109 ধারাতে। এই জন্য স্যার 109 ধারাটা আসবে। আচ্ছা, মানে চার্জ গঠন করতে হয় সাজার বা পানিশমেন্টের সেকশন দিয়ে, তাই জি নাকি? স্যার। জি স্যার। তো সি এর জন্য সি করলো কি? ষড়যন্ত্র করে খুন করলো, তাহলে খুনের সংজ্ঞা আমরা 300 ধারায় দিছি, তো খুনের সংজ্ঞা 300 ধারায় আছে, 300 ধারা নিয়ে আসার রেলিভেন্ট না। কিন্তু 302 ধারা খুনের অপরাধের শাস্তি পানিশমেন্টের সেকশন নিয়ে আসলাম। জি এবং স্যার। এখানে 109 আমাকে নিয়ে আসতে হবে এ এবং বি এর জন্য অ্যাবেটর হিসাবে পানিশমেন্টের সংজ্ঞা, তাই না? জি স্যার। 109 কি বলা আছে? যে যে অপরাধের জন্য আহ, যে অপরাধ করেছে প্ররোচনা বা যে দিবে। অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে সেই অপরাধের সম শাস্তি হবে, তাই না? অনুরূপ জি শাস্তি স্যার। হবে। তার মানে সবারই কি মৃত্যুদণ্ড হতে পারে, এবিসি তিনজনেরই, তাই না? জি। তাহলে চার্জ গঠন হবে 302 এর সাথে 109, এখানে 34 ধারা আসবে না। 34 ধারা কেন আসবে না? কারণ এখানে অ্যাবেটমেন্ট আসছে। 109 ধারা আসলে আর 34 ধারা আসার সুযোগ পায় না। বুঝতে পেরেছেন? জি। জি স্যার। স্যার 34 ধারা তো স্যার সবাই অ্যাক্টিভলি যদি অংশগ্রহণ করতো তখন তো স্যার হ্যাঁ 34 অ্যাক্টিভ, ধারা। হ্যাঁ 34 ধারায় বলা আছে অ্যাক্টিভ পার্ট প্লে। এখানে কিন্তু এই এ আর বি অ্যাক্টিভ পার্ট প্লে করেনি, ঘটনাস্থলে ছিল না। যেখানে জেডকে বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে সেখানে মাত্র সি ছিল। এ বি যদি ঘটনাস্থলে থাকতো তাহলে এখানে 34 ধারা আসতো। ক্লিয়ার? জি স্যার। তো অনেকে এটা 34 ধারা দিবেন, এই কারণে আমি এটা আলোচনা করে নিলাম। আর ধন্যবাদ মুরাদ ভাই। মুরাদ ভাই অলরেডি মেসেজ করে বলেছেন যে পানিশমেন্টের সেকশন, এই মেবি এটা বোঝানোর চেষ্টা করেছেন উনি। মেসেজ করেছেন পানিশমেন্ট মানে উনি ধরতে পেরেছেন। তাহলে দেখেন, এই প্রবলেমেটিক প্রশ্ন উত্তর করার জন্য আপনাকে কি করতে হবে? দক্ষতা অর্জন করতে হবে। এবং দক্ষতা কিন্তু এইভাবেই তৈরি হবে, তাই নয় কি আকাশ ভাই? জি স্যার। আমি দেখেন যেগুলো বর্ণনামূলক প্রশ্ন সেখানে কিন্তু বেশি কথা বলছি না, আপনাদেরকেও ডাকছি না, আমি খুব দ্রুত সেখানে পাস করে যাচ্ছি। কিন্তু প্রবলেমেটিক প্রশ্নে কিন্তু আপনাদের সাথে একটু ইন্টারাকশন করছি। কেন? কারণ এখানে আপনাদের বোঝার বিষয় আছে। যারা নিজে থেকে লাইনে আসছেন তো আসছেন, যারা ডেকেও আসছেন না তারা কিন্তু বোঝার চেষ্টা করেন। তবে এই যে যারা লাইনে আসছেন কথা বলছেন, একটু সাহস বাড়ছে, আপনি তো অ্যাডভোকেট হবেন, আপনাকে কোর্টে হাজারো মানুষের সাথে সামনে থেকে কথা বলতে হবে। আমি প্রথম হিয়ারিং করতে গিয়ে আমার কিছুটা কি হতো, কথা বেঁধে যেত। হ্যাঁ। তো কথা বেঁধে গেলে কথা বলতে হবে সাহস করে। আঞ্চলিক ভাষা চলে আসতে পারে, কথা বেঁধে যেতে পারে, আপনার হাত পা কাঁপতে পারে, কিন্তু কথা বলতে বলতে সাহস তৈরি হবে। যেমন আমি কথা বলতে বলতে আমার অনেকটা সাহস হয়ে গেছে, আমি এখন যে কোনো জায়গায় কথা বলতে পারি সহজে। আর তারপরে এই যে ভিডিওতে কথা বলাও কিন্তু আমি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমি জাস্ট ক্যামেরার দিকে তাকে কথা বলছি, এটাও কিন্তু একটা আর্ট তৈরি হয়। ক্যামেরার সামনে তাকেও কিন্তু কথা বলা অনেক সময় যায় না। তো ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে বুঝে বুঝে উত্তর করতে হবে। এখন এখানে কেউ যদি 300 ধারা নিয়ে আসতে চায়, নো প্রবলেম, উত্তরটা আরো ইনরিচ হবে, কিন্তু নম্বর বাড়বে না, 5-এ তো আপনাকে 7 দিবে না। তবে আমি যেভাবে উত্তর করেছি এটার জন্য এইভাবে লিখলে আপনাকে 5-এ 5 আমিও দিব, আপনি পরীক্ষার খাতাতেও পাবেন। ঠিক আছে? তবে এই প্রশ্নের উত্তরে যে সিদ্ধান্তের অংশে যতটুকু দেওয়া আছে এতটুকু লিখলেও কিন্তু এনাফ। উপরে যে এখানে প্রাসঙ্গিক আইন না দিলেও সমস্যা নাই।
107 ধারা অ্যাবেটমেন্টের সংজ্ঞা এবং তিনটা যে এলিমেন্ট, এটা না দিলেও এই উত্তর হয়ে যাবে। কিন্তু আপনি পারফেক্ট উত্তর করার জন্য দেওয়া মানে যথেষ্ট একটা ভালো একটা সিদ্ধান্ত হবে। তবে জাস্ট সিদ্ধান্তটুকু যদি দিয়ে দেন তবুও হবে। সেক্ষেত্রে আপনি দিবেন সিদ্ধান্ত ও ব্যাখ্যা বা যৌক্তিকতা। তাহলে নতুন পয়েন্ট হয়ে গেল। আপনি ট্রাই করেন, আমার পরীক্ষায় সৃজনশীলতা দেখান, নতুন নতুন এক্সপেরিমেন্ট করেন, তাহলে আপনার ভালো হচ্ছে কিনা আমিও বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন। আকাশ ভাই লাইনে থাকেন, যেহেতু আপনার নয়েজ হচ্ছে না। এবং ধন্যবাদ, আপনি নতুন স্টুডেন্ট, আপনি রেসপন্স করেছেন, এটা ভালো লক্ষণ। এটা পাশের ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। আর যারা রেসপন্স করে না, পরীক্ষা দেয় না, তারা যে কি করে আমি নিজেও জানি না এবং তারাও জানে না। টপিক 4, আজকের সর্বশেষ টপিক, অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি। জনশান্তি বিরোধী অপরাধ। বাংলাদেশের যে পরিস্থিতি, অনেক জনশান্তি বিরোধী অপরাধ হচ্ছে। জনশান্তি বিরোধী অপরাধের মধ্যে একটা মানে বাজওয়ার্ড, বাজওয়ার্ড বলতে যে শব্দটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বাস্তবে, এই শব্দটা হচ্ছে কি? মব জাস্টিস। মব জাস্টিস বলতে জনগণ পিটিয়ে হত্যা করে ফেলছে, মানে কেউ চুরি করলো, কেউ অপরাধ করলো, পিটিয়ে হত্যা করলো, এটা মুভ জাস্টিস। মানে জনগণ নিজের হাতে আইন তুলে নিয়ে ইনস্ট্যান্ট একটা সাজা দিয়ে দিচ্ছে। তো এই মুভ জাস্টিসটাও কিন্তু একটা জনশান্তি বিরোধী অপরাধের মতোই। এটা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস। জুডিশিয়াল অ্যাক্টিভিটিস বলতে কেউ কেউ ব্যক্তি যদি অনেক অপরাধীও হয়, যত বড়ই অপরাধ করুক না কেন, তাকে কিন্তু কি করা যাবে না, বিচারের বাইরে মানে বিচার বহির্ভূত কোনো সাজা দেওয়া যাবে না, চড়থাপ্পড়ও দেওয়া যাবে না। চুরি করতে আসলো যে পিটানো হয়, এটাও করা যাবে না, আইনে নিষেধ আছে, কিন্তু আপনি বেঁধে রাখতে পারবেন। কিন্তু আপনাকে যদি চোর আঘাত করতে আসে, চুরি করতে আসছে, আপনি তাকে আটকাতে গেছেন, আপনাকে কিল ঘুষি মেরে দিল, আপনি কি থেমে থাকবেন? আপনি কিল ঘুষি আটকানোর জন্য আপনিও দু একটা কিল ঘুষি মারতে পারেন, আপনার আত্মরক্ষার্থে যতটুকু করা যায় ততটুকু করবেন, এর বাইরে করা যাবে না। 99 ধারায় সবসময় মনে রাখবেন, আপনারা আইনের স্টুডেন্ট, টুডে টুমোরো আপনারা অ্যাডভোকেট হবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, সংযত আচরণ করতে হবে। যেমন আজকে আমার সাথে একটা খুব মানে দারুণ ঘটনা ঘটছে। আমার মেজাজ মানে আমি সহজে রেগে যাই না, রাগ আছে যথেষ্ট আমার, কিন্তু যথেষ্ট ভদ্র আচরণ করে দিন দিন রাগটাকে কন্ট্রোল করতে পারছি। কারণ যেহেতু একটা পেশায় একটা ভালো স্ট্যান্ডে যাচ্ছি, আপনারা ভালোবাসা দিচ্ছেন অনলাইনে, কোর্টে অ্যাডভোকেট হিসেবে ভালো পরিচিতি পাচ্ছি, টিচার হিসেবে পরিচিতি পাচ্ছি, রাগটাকে তো কন্ট্রোল করতে হবে। তো বয়সের সাথে সাথে হয়ে যায় অনেক সময় কন্ট্রোল। তো আজকে একটা ঘটনা ঘটেছে, চুল কাটাতে গিয়েছি। তো বললো যে স্যার, আমার যে কাজটা ধরেছি 1 ঘন্টা দেরি হবে, আমি দুইজনের কাছে চুল কাটাই, হাত পরিবর্তন করি না। তো তার মধ্যে 1 নম্বর যে ছিল তাকে বললাম, সে বললো 1 ঘন্টা পরে আমার ফ্রি হব। 1টার সময় গেছি, 2টার সময় বললো ফ্রি হব। ওকে। আর আরেকজন মাথায় টুপি পরে থাকেন, হুজুর মানুষ, তো বললো যে স্যার, আমি এটার পরে জাস্ট নামাজ পড়বো, জামাতে জামাতে নামাজ পড়ার পরে আমি ফ্রি হব। আমি বললাম আমি কাট দিলাম, এবং বললাম যে যে ফ্রি হবে আগে আমাকে ফোন দিবেন, আমার নাম্বার আছে তাদের কাছে জানি, তারপরে আমি আবার কাট দিলাম যে আমাকে ফোন দিবেন। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করলাম না, আমি এভাবে থাকলাম এবং আপনাদের আশায় থাকলাম, আমি 1 ঘন্টা পরে আবার আসছি। আর এর মধ্যে ফাঁকা হয়ে গেলে আমাকে ডেফিনেটলি ফোন দিবেন। তো কেউ ফোন দিল না, 1 ঘন্টা পরে গেছি আমি, যে দেখছি দুইজনই নাই। একজন নামাজ পড়ে বাসায় চলে গেছে, আর একজন আগে চলে গেছে। তো যে দুইজন চুল কাটাচ্ছিলেন তাদের কাছে তো আমি কাটি না। আমি বললাম যে তারা দুইজন কই, তো দুইজনই চলে গেছে, তো ফোন দিল না কেন? তো আমরা বললাম যে দেন, যে স্যার আসছিল, তো ওনারা গুরুত্ব না দিয়ে চলে গেছেন। তো আমি ফোন দিলাম একজনকে, আপনি এই কাজটা কেন করলেন? তো স্যার, আমি আরেকজনকে দায়িত্ব দিয়ে আসছি। তো কাকে? তো হুজুরকে। তো হুজুর যে চলে গেছে, এই কাজটা তো আপনি ঠিক করেন নাই। তাহলে আমি মানে ওনাকে বললাম যে আপনার তো বয়স মনে হয় 18-র বেশি, তাই না? সাবালক হয়েছেন, তো আপনি তো শিশুর মতো আচরণ করলেন। আপনার কাছে আমি 7 বছর ধরে চুল কাটাই, আর আপনি আমার সাথে এই আচরণ কেন করলেন? আজকে আমি যথেষ্ট ব্যস্ত, বেশ কয়েকটা মক্কেল আমার বাসায় আসছিলেন। তো এই কাজটা ঠিক করলেন না, ফোনে জাস্ট এই কথা বললাম। তো আমার একটু কড়া করে কথা বলা দেখে উনি ফোন কেটে দিলেন। মানে উনি মানে অনেক বড় হয়ে গেছেন, একজন চুল কাটা নাপিত, উনি অনেক বড় হয়ে গেছেন, তো আমার ইগোতে লেগে গেল। তো সিদ্ধান্ত আমি কিনে নিলাম, আমি আবার ফোন ব্যাক করতে পারতাম, দু একটা কথা শোনাতে পারতাম, আমি কিছুই করলাম না। আমি বের হয়ে আসলাম, অন্য একটা পাশের সেলুনে চুল কাটিয়ে সিদ্ধান্ত নিলাম যে এর কাছে আমি আর চুল কাটাবো না। দ্যাটস হয়ে গেল। তার মানে আমি জাস্ট অ্যাভয়েড করলাম। আমি চাইলে আগামীকালকে গিয়ে তার সাথে দেখা করে তাকে 2-4টা কথা শোনাই দিয়ে আসতে পারি।
বা আমার গায়ের জোর জোর যদি বেশি হয়, দুই চারটা চড় থাপ্পড় দিয়ে আসতে পারি, কেউ কিছু বলবে না। কারণ এখানে সবাই আমি জানে যে আমি অ্যাডভোকেট, এবং সবাই এখানে সমীহ করে, সম্মান করে আমাকে। এবং ওই দোকানের মালিক, তাকে যদি আমি নলেজে দিই তাহলে তাকেই কিন্তু সে বকা দিবে, আমার সাথে এই কাজটা করেছে। তো আমি পরে চিন্তা করলাম কি দরকার, আমার অপশন তো আছে, আরো দুই তিনটা সেলুন আছে এখানে, এর থেকে ভালো সেলুন আছে, দরকার নাই, জাস্ট সম্পর্কটা নষ্ট হবে এই। তো কথাটা কেন আসলো, মুভ জাস্টিস। আপনার রাগ উঠে গেল, নিজেকে কন্ট্রোল করবেন, আমার এই গল্প থেকে সিদ্ধান্ত নেবেন। মানে আমি নিজেকে নিজেকে পরে ভালো লাগলো যে আমি রাগটাকে কন্ট্রোল করতে পারছি। এরকম ঘটনা আমার সাথে ঘটালে, আমার সময় নষ্ট করলে আমার খুব মেজাজ খারাপ হয়। তো তারপরেও আমি নিজেকে সংযত করলাম, কন্ট্রোল করলাম। আরেকটা সেলুনে চুল কাটিয়ে এসে আমি সময়ের সদ্য ব্যবহার করলাম, মেজাজটাকে শান্ত করলাম। তো আপনাদের প্রতিও আমার এরকম থাকবে, আমার স্টুডেন্টরা অন্তত অ্যাডভোকেট হিসাবে আপনারা কি করবেন, নিজেতে সংযত আচরণ করবেন। কারণ আপনি যদি সংযত আচরণ করেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে। তো এখানে দেখেন যে এইটা কিন্তু আমি জনশাস্তি বিরোধী অপরাধ, এই আপনাদের এই যে মুরাদ ভাই আমাকে একটা মেসেজ দিয়েছেন যে এটা এমসিকিউ প্রশ্ন এসেছিল, এবং কোন অধ্যায়ের বিষয়বস্তু আমার সর্ব 25 তারিখে পরীক্ষায়, 24 তারিখে একটা মডেল টেস্ট নিয়েছিলাম আমি, সেখানে কিন্তু আমার এই প্রশ্ন ছিল যে পাবলিক ট্র্যাঙ্কুইলিটি বিরোধী অপরাধ কত অধ্যায়ের বিষয়বস্তু, 8, অষ্টম অধ্যায়। এটাই কিন্তু আবার পরের দিন, একদিন আগে আমি প্রশ্ন করলাম, একদিন পরে কিন্তু কি চলে আসছে, প্রশ্নটা চলে আসছে। যদিও প্রশ্ন আমি 2-3 দিন আগে করেছি, রাজশাহীতে থাকা অবস্থায় প্রশ্ন করে আমি মোবাইল ফোনে করে নিয়ে গেছি। তো দেখেন চলে আসছে। আমি এটা কি প্রশ্ন আমাকে কি বার কাউন্সিল প্রোভাইড করেছিল, যে আমি বুঝতে পেরেছিলাম যে অধ্যায় থেকে, এই অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করবে, যেটা আমি মডেল টেস্টে দিতে পেরেছিলাম। আসলে এটার আমি কিভাবে রিসার্চ করেছি, অধ্যায় থেকে প্রশ্ন আসে, পঞ্চম অধ্যায়, তৃতীয় চতুর্থ অধ্যায়, চতুর্থ আর পঞ্চম, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখান থেকে প্রশ্ন আসে। তো আমি এর সাথে অ্যাড করেছি কি কি, দ্বিতীয় অধ্যায়, তারপরে অষ্টম অধ্যায়, আর 16 এবং 17তম অধ্যায়, এই পাঁচটার মতো অধ্যায় আমি অ্যাড করে আপনাদেরকে পড়িয়েছি, এবং বারবার আমি প্রশ্ন সেট করেছি। তো সেখান থেকে আপনার কাজে লেগে গেছে। তার মানে যারা প্রশ্ন করছে তাদের চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনা অনেকটা ম্যাচ করে গেছে, তাই আমি প্রশ্ন কমন দিতে পেরেছি। এটা ছাড়া অন্য কিছু না, কোনো কানেকশন বা লিঙ্ক নাই। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে? কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়? তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসাটা রেলিভেন্ট, কারণ দেশের পরিস্থিতি তো এরকম। যিনি প্রশ্ন করবেন তার বাড়ির পাশেও কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে। তাই পরিস্থিতি দেখেও উনি কিন্তু প্রশ্ন তৈরি করতে পারেন। এইভাবেই ভাবতে হবে আপনাদের, আমিও এইভাবেই ভাবি। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়, আপনারা জাস্ট পড়ে নেবেন। এখানে 5টি ক্ষেত্র আছে, 141 ধারায় আছে। এমসিকিউ এ হুবহু নোট এভাবে আছে। বেআইনি সমাবেশের কোন সদস্যের কি কি শাস্তি হতে পারে? বেআইনি সমাবেশের কিন্তু শাস্তির বিধান বেশ কয়েকটি। বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 43, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 144। জাস্ট পড়ে নিবেন। ছত্রভঙ্গ করার নির্দেশের পরেও বেআইনি সমাবেশে অবস্থানের শাস্তি 145। তাহলে এখানে সংজ্ঞা দেওয়া আছে 141-এ, এবং 43, 44, 45 তিন জায়গায় কি দেওয়া আছে, শাস্তির বিধান আছে। প্রথমে 6 মাস, তারপরে গুলো 2 বছর করে। দাঙ্গা বা রাইটিং 146-এ সংজ্ঞা আছে, তার মানে বেআইনি সমাবেশ শেষ যেখান থেকে, সেখান থেকে দাঙ্গা শুরু। দাঙ্গা আর বেআইনি সমাবেশের মধ্যে পার্থক্য হচ্ছে, সহিংস বেআইনি সমাবেশকে কিন্তু দাঙ্গা বোঝায়। মানে বেআইনি সমাবেশে যদি সহিংসতা চলে আসে বা বল প্রয়োগ করে, ফোর্স অর ভায়োলেন্স, তাহলে সেটা দাঙ্গা বা রায়োটিং হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, দাঙ্গা। তো এখন দেশের পরিস্থিতি, মুভ জাস্টিস, এই ধরনের পরিস্থিতি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতা হচ্ছে। তো এই টপিকটা এই কারণে রেলিভেন্ট। আশা করছি যে এই টপিক থেকেও প্রশ্ন চলে আসতে পারে। তো একটু আগে দেখলাম আমরা আনলফুল অ্যাসেম্বলি এর পানিশমেন্ট, এবার দাঙ্গার পানিশমেন্ট। তো আনলফুল অ্যাসেম্বলির পানিশমেন্ট লিখার স্টাইল আমি এক ধরনের রেখেছি, দেখেন 1, 2, 3 সিরিয়ালে এভাবে দিয়ে দিয়েছি। এবং রাইটিং লিখার দাঙ্গার
শাস্তি সমূহ, এটার দেখেন আরেকভাবে দিয়েছি। তো উপরে যে স্টাইল আছে সেই স্টাইলেও দিতে পারেন, আবার এই স্টাইলেও দিতে পারেন। মানে উপরে কিন্তু এখানে বিষয়বস্তুকে আমি টপিক হিসাবে রেখেছি, তারপরে তার আন্ডারে সেন্টেন্স দিয়েছি। আর এখানে কি স্টাইলে দিয়েছি, ধারা 147-এর বিধান মতে দাঙ্গার শাস্তি ন্যূনতম 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, এভাবে দিয়েছি। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, আপনাদের সতর্ক করছি যে আমার এমসিকিউ নোটে যেভাবে শাস্তির বিধান উল্লেখ করা আছে, যেমন এখানে অনূর্ধ্ব 2 বা অনধিক 2 বছর, তারপরে ব্র্যাকেটে অবলিক বি, তারপরে অবলিক অর্থদণ্ড, অবলিক উভয়, এইভাবে লেখা আছে। তো দয়া করে এমসিকিউ নোটে যে সংক্ষিপ্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনারা শাস্তির বিধান লিখবেন না। লিখিত পরীক্ষায়, আমার পরীক্ষার খাতায়, ইভেন ইভেন বার কাউন্সিলের পরীক্ষার খাতাতে আপনারা এই স্টাইলে শাস্তির বিধান লিখবেন। সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখলে হবে না, সেটা আপনার মনে রাখার জন্য, কিন্তু লিখতে হবে আপনাকে পূর্ণ সেন্টেন্স ব্যবহার করে এইভাবে। এর আগে ক্লাস টেস্টে অনেকে এভাবে লিখেছেন, তাই আমার মনে হলো আমি বলে দিলাম, সতর্ক করে দিলাম। আর আপনাদের ক্লাস টেস্টের খাতা আমি এখনো দেখতে শুরু করিনি। এই ক্লাস টেস্টের খাতায় কি করেছেন সেটা জানি না, তবে পেনাল কোড থেকে যেহেতু নেক্সট উইক পরীক্ষা হবে, তাই আমি আগে বলে দিলাম। ধারা 147-48-এর বিধান মতে, তার মানে আমরা আনলফুল অ্যাসেম্বলি 3টি সাজা আছে 3টি সেকশনে, আর রায়োটিং বা দাঙ্গার সেকশন আছে 2টি পানিশমেন্টের। 48-এ বলা হচ্ছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার শাস্তির অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখানে আনলফুল অ্যাসেম্বলিতে আমরা দেখলাম যে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 144-এ 2 বছর, এখানে 148-এ 3 বছর। বেআইনি সমাবেশ এ মারাত্মক অস্ত্র, দাঙ্গায় মারাত্মক অস্ত্রের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখেন যে এক্ষেত্রে দাঙ্গায় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে। 148 ধারায় কাউকে সাজা দিতে হলে তার হাতে অবশ্যই কি থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। তাহলে 148 ধারায় তাকে সাজা দেওয়া যাবে, না হলে আনলফুল অ্যাসেম্বলি অনুসারে সাজা হবে। আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে কেউ যদি মারাত্মক অস্ত্র একজন রাখে, মারাত্মক অস্ত্র একজন রাখলো, আর আরো 4-5 জনের কাছে কোনো অস্ত্রই নাই বা সাধারণ অস্ত্র আছে, তারপরেও সেখানে শাস্তি দেওয়া যাবে। কিন্তু 148 ধারায় মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি দিতে হলে সবার হাতে অস্ত্র থাকতে হবে এবং প্রতিটাই মারাত্মক অস্ত্র হতে হবে। এই হচ্ছে পার্থক্য, বেসিক ডিসটিংগুইশমেন্ট বিটুইন দ্য সেকশন অফ 144 অ্যান্ড 148। তাহলে এখানে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এই জায়গা থেকে ঘটনা তুলে দেওয়া হলো, কোন ধারায় কি শাস্তি হবে এটা বুঝে উত্তর করতে হবে। বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি এবং দাঙ্গা বা রাইটিং এর মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্থক্য প্রতিবার এসেই থাকে। 2003 সালের যে প্রশ্ন, এখানে আমার যে এই নোটের আগের ভার্সন, 2003 সালের ভার্সন থেকে কিন্তু বেশ কিছু পার্থক্য কমন ছিল। আমার 23 সালের ভার্সন থেকে, যদিও 22 এবং 23-এর রিটেন প্রশ্ন, বিগত 2টি প্রশ্ন খুবই কঠিন ছিল। 3টি কেন, বিগত 4টি প্রশ্নই কঠিন। 20 সালে 19 ডিসেম্বর পরীক্ষা হয়, সেটা তো ভাঙচুর করেই 5টি কেন্দ্রের পরীক্ষাও বাতিল হয়ে গেছিল প্রশ্ন কঠিনের কারণে। কঠিন বলতে গতানুগতিক প্রশ্ন না, একেবারে মানে ভিন্ন ধাঁচের প্রশ্ন। তাই কামরুল হাসান ভাই দ্রুত লাইনে আসবেন। ভাই, হ্যাঁ বলেন। যে ভাই আমি বলছি যে বেআইনি সমাবেশে একজন যদি মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে সমাবেশে যোগদান করে, সেক্ষেত্রে কি সবারই ওই মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে সাজা হবে, না ওই একজনারই হবে? সবারই হবে, একের দোষে 10-এর শাস্তি। আচ্ছা, জি ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও প্রশ্ন করার জন্য। নয়েজ না হলে লাইনে থাকেন। তাহলে এই পার্থক্যটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ
19 ডিসেম্বর 2020, 27 ফেব্রুয়ারি 2021 এই দুইটি পরীক্ষা হয়। তারপরে 22 সালের যে পরীক্ষাটা হয়, তারপরে 23 সালে যে পরীক্ষা হয়, মোট 4টি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। বিগত 4টি প্রশ্নও কিন্তু পার্থক্য প্রচুর এসেছে। তাও পার্থক্য আসার মতো কিন্তু এটা একটা জায়গা। আশা করছি এই প্রশ্নটা 99% চলে আসতে পারে। তো খুব ভালোভাবে পড়বেন এটা। আর আমার 23 সালের এই নোটের আগের ভার্সন, 23 সালে কিন্তু পার্থক্য সহ বেশ কিছু প্রশ্ন কমন ছিল। মানে এই কঠিন প্রশ্নের মধ্যে 55 নম্বর প্রশ্ন, মানে 55 নম্বর কমন ছিল। আমার আগের নোটটা এর থেকে আরো ছোট ছিল, আরো কিছু মানে অল্প টপিক কম ছিল, কম আলোচনা ছিল, তারপরও 55 কমন দিতে সক্ষম হয়েছিলাম। তবে হ্যাঁ, আমি অনেক ক্লাস টেস্ট নিয়েছি, ক্লাস টেস্টে অনেক কিছু প্র্যাকটিস করিয়েছি, সেখান থেকেও কিছু কমন আসছে। আমার অনেক স্টুডেন্ট পাস করেছে। আর সময় যেহেতু 1 মাস মাত্র ছিল, অনেকের সম্ভব হয়নি। হয়তো বা আরো 1 মাস সময় পাওয়া গেলে আরো ভালো করা যেত। তো এবার আশা করি তাদের সমস্যা হবে না, ইনশাল্লাহ সবাই পাস করবে। তো আমি এটা বলতে চাচ্ছি, প্রশ্ন এই নোট আমার ছোট, কিন্তু এই নোটের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই, টপিকগুলোই আলোচনা করা হয়েছে। এবং এর সাথে তো আমার ক্লাস টেস্টের প্রশ্ন যুক্ত হচ্ছে, এবং শেষে আবার প্র্যাকটিসের জন্য ফাইনাল নোটও অ্যাড হচ্ছে। তার মানে এবার আমি মোটামুটি আহ, আরো বেশি পাশ করার মতন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যেন আপনারা সহজেই পাশ করতে পারেন, প্রশ্ন কমনও পেতে পারেন। কমন প্রবলেমেটিক প্রশ্নের ল্যাঙ্গুয়েজ না পেলেও মানে কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। সিচুয়েশনাল এবং সেকশন ওয়াইজ যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সিচুয়েশন ধরে আপনার উত্তর করে আসতে পারবেন। প্রবলেমেটিক প্রশ্নের উত্তর এক একটা গাইডে এক এক রকম আছে বাজারের। তো আপনার লজিক যদি ঠিক থাকে, তাহলে আপনি যেটা উত্তর করেন সেটাই সঠিক হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গাইডে আসলে খুবই মানে রিসার্চ ছাড়া লেখা হয়েছে। হয়তোবা তিনি প্র্যাকটিস করেন না, জাস্ট যারা থিওরি মানে বই পড়াশোনা করে গাইড লিখেছেন, তাদের প্রবলেম হবে কিছু কিছু জায়গায় প্রবলেমেটিক প্রশ্নে, এবং ড্রাফটিং এর ক্ষেত্রেও প্রবলেম হবে। কিন্তু যারা নিয়মিত কোর্টে যান এবং আইন পড়াশোনা করে আপনাদের জন্য গাইড লিখেছেন, নোট লিখেছেন, তাদের নোট মানসম্মত হওয়ারই কথা। এবং আমার নোটটা আপনারা যেন অল্প সময়ের মধ্যে লিখতে পারেন এবং মনে রাখাও যেন সহজ হয়, এই কারণে খুবই ইজি করা হয়েছে। এবং আমার আগের ভার্সনের থেকে, যেমন 24 সালের ভার্সনের থেকে এই 25 সালের ভার্সনে সামান্য পরিবর্তন করে, যেমন প্রবলেমেটিক প্রশ্নে আমি আগের যে পদ্ধতি ছিল যে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে এভাবে শুরু করতাম, কোনো পয়েন্ট রাখতাম না, এবার সেগুলো আমি বাদ দিয়ে জাস্ট পয়েন্টে নিয়ে আসছি। আমি একই স্টাইলে নিয়ে আসছি। তো বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য নিম্নরূপ। আমি ইংলিশটা কেন দিয়ে দিয়েছি, যদি প্রশ্ন ইংলিশে আসে যে আনলফুল অ্যাসেম্বলি এবং দাঙ্গার রাইটিং এর মধ্যে পার্থক্য লিখুন, তাহলে যেন আপনি ধরতে পারেন। তাই সংজ্ঞার ধারা 141, 146। সংজ্ঞা সংজ্ঞা কি আপনারা জানেন? যে বেআইনি সমাবেশ যদি উদ্দেশ্য সবার একই থাকে এবং বেআইনি কাজ করে, সেটা বেআইনি সমাবেশ, ন্যূনতম 5 জন লাগবে। আর এই বেআইনি সমাবেশের মধ্যে যদি বল প্রয়োগ এবং হিংস্রতা চলে আসে, তাহলে সেটা দাঙ্গা। আগে থেকে জানেন, এমসিকিউ নোট থেকেও জানেন। অপরাধের প্রকৃতি কি, কোনটা গুরুতর? বেআইনি সমাবেশ অপেক্ষাকৃত লঘুতর অপরাধ, কিন্তু দাঙ্গা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ। দাঙ্গাতে কি ক্ষয়ক্ষতি হবেই, ভাঙচুর হবে। যেমন আমাদের রাজশাহী জেলার আমার যে এলাকা বানেশ্বর, নাম শুনে থাকবেন, বানেশ্বর এলাকায় আগে প্রচুর দাঙ্গা হতো। আমাদের বানেশ্বর বাজারে আমাদের কারখানা আছে। তো আমার নিজেরও বিজনেস ছিল, সেখানে ছিল। আমার মোটরসাইকেল নিচে থাকতো, যখন মারামারি লাগে মোটরসাইকেল নিয়ে পালাবো কোন দিক দিয়ে, এটা আমাকে আগে পথ খুঁজে বের করতে হতো, কারণ না হলে মোটরসাইকেল ভেঙে ফেলবে। আকাশ ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দাঙ্গার ক্ষেত্রে স্যার এখানে তো সহিংসতা হবে, কিন্তু সেক্ষেত্রে কি স্যার সহিংসতার জন্য কি আলাদা কোনো শাস্তি যোগ হবে কিনা, মানে ভাঙচুর করার জন্য বা কাউকে আঘাত করার জন্য? এখানে যখনই বল প্রয়োগ বা সহিংস্র আচরণ করে ফেললো, তখন তো সেটা দাঙ্গার ধারা চলে আসলো। এখন
এর সাথে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে মিসচিপটা চলে আসবে অটোমেটিক ভাবে। জি স্যার, এটাই জানার ছিল। বাস্তবে বাস্তবে মামলা করার সময় আমরা অবশ্যই দাঙ্গার ক্ষেত্রে মিসচিপটা নিয়ে আসি, কিন্তু অধিকাংশ আমাদের দেশে এই যখনই দাঙ্গা হয় তখনই পলিটিক্যাল মামলা হয়ে যায় একসাথে। ওই মনে করেন যে 10-20 জন আছে, ওই এলাকার 100 জনের নামে মামলা দিয়ে দিল। বা মনে করেন একটা সমাবেশ চলছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমাবেশ, সেখানে যদি দাঙ্গা হয় তাহলে ওই এলাকার যতগুলো পদে আছে কর্মী নেতা পাতি নেতা সবারই নাম দিয়ে দেয় মামলায়। জি স্যার। ভোটার আইডি, ভোটার লিস্ট থাকে না, ভোটার জি। লিস্ট ধরে ধরে মামলা হয়। দেখা যাচ্ছে শিশুর নামও চলে আসে জি স্যার, দেখতেছি এলাকার, সেটা এখন তো। কিছু কিছু এখন কিছু স্যার শিশুর আওয়ামী নামে লীগের চলে আসে। আওয়ামী লীগের সবাই মামলা খাইতেছে স্যার। তো এটা পলিটিক্যাল মামলা হয়ে যায় তখন। কত ক্ষয়ক্ষতি হলো ওটার দেখে না। কিন্তু বাস্তবে সিআর মামলা হলে ক্ষয়ক্ষতি যদি কারো হয়, যেমন কারো দোকান দোকান ভাঙচুর করা হলো, তাহলে দাঙ্গার সাথে অবশ্যই মিসচিপের ধারা চলে আসবে। তখন ওই মামলায় আবার সিভিল মামলাও করা যেতে পারে ক্ষতিপূরণের জন্য। ক্ষতিপূরণের মামলা, জি স্যার। হ্যাঁ, তো এখানে আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসলে মিসচিপের সেকশন নিয়ে আসাটা কম্পালসারি না। আপনি নিয়ে আসলে আরো পারফেক্ট হবে, সুন্দর হবে। তো আপনি পড়াশোনা করছেন এবং ডিপলি ভাবছেন, এটা খুবই ভালো লক্ষণ, ভালো অ্যাডভোকেট হওয়ার লক্ষণ। কিন্তু আপনার প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করার জন্য এভাবে ভাবতে হবে। এবং আপনি যদি মিসচিপ নাও লেখেন তবুও ফুল নম্বর পাবেন। ক্লিয়ার? জি স্যার। কি কারণে আপনি শিক্ষানবিশ আইনজীবী, সবেমাত্র এমসিকিউ পাশ করেছেন, রিটেন পরীক্ষা দিবেন ভাই। আপনি তো আর 5 বছর 10 বছর প্র্যাকটিস করেননি যে আপনি ডিপে এত কিছু জানবেন। আপনার ফাইলিং করার সময় সিনিয়রদেরও সেকশন ভুল হয়, হতে পারে না? জি। তো এই কারণেই আপনি ধরে নেন যে আপনি একজন শিক্ষানবিশ হিসেবে পরীক্ষা দিচ্ছেন, আপনি অনেক জানেন, এটা ভেবে পরীক্ষা দেওয়ার দরকার নাই। ওই কারণে ড্রাফটিং এ আপনার উত্তর অনেক গোছানো হবে, একেবারে কোর্টের স্টাইলে হবে, 10 পেজ লিখবেন এমন হওয়াটা জরুরি না। আপনি 1.5 পেজ 2 পেজ 1 পেজ ড্রাফটিং লিখেও ভালো নম্বর পাবেন। সেটা ফাইনাল নোটে আমি আপনাদেরকে দেখাবো। আমার জি স্যার, লজিক বুঝতে ইনশাআল্লাহ। পেরেছেন কিনা? জি স্যার। তো আপনাদের থেকে কিন্তু অনেক আহামরি বেশি কিছু এক্সপেক্ট করে না যারা খাতা দেখবেন তারা। আপনি ড্রাফটিং লিখতে আসছে, আপনি জাস্ট ফরম্যাট জানেন কিনা সেটা হলেই হবে। তার মানে আপনি জাস্ট একটা টিন শেডের বাসা তৈরি করতে হবে, আপনি জাস্ট ওয়াল দিলেন, ওয়ালে দরজা রাখতে পেরেছেন কিনা, দুইটা জানালা রেখেছেন কিনা এটা দেখবে। আপনি বাসা তৈরি করেছেন, বাসার প্রবেশ মুখ রাখেননি, মানে ড্রাফটিং এ বেসিক ভুল করে রাখছেন, আপনাকে নম্বর কম দিবে। কিন্তু আপনি ওই একটা দরজা রাখলেন, দুটা জানালা রাখলেন, মাপটা মোটামুটি সঠিক রেখেছেন ঘরের, উপরে একটা টিন শেডও দিয়ে দিয়েছেন, মানে আপনার ঘর দাঁড় হয়ে গেছে, মানে বসবাসের যোগ্য। ড্রাফটিং এর ফরম্যাটের কথা বলছি। আপনাকে নম্বর দেওয়া হবে, আপনাকে প্লাস্টার করতে হবে না, রং করতে হবে না। ক্লিয়ার কিনা? জি স্যার। আপনি প্র্যাকটিস করতে করতে সিনিয়র আন্ডারে থাকতে থাকতে আপনি ড্রাফটিং ভালোভাবে শিখে যাবেন, পাকা অ্যাডভোকেট হবেন। কিন্তু এখন তো আপনি এত কিছু লিখতে পারবেন না, সময় স্বল্পতা এক, এত মনে রাখাও টাফ। যেমন যৌতুকের মামলায়, যৌতুকের মামলায় দেখি যে একটা কথা আমাদের মিথ্যা লিখতেই হয়। 90% যৌতুকের মামলায় আমরা একটা মিথ্যা কথা লিখি। কি মিথ্যা কথা লিখি? যে এত তারিখে যৌতুক দাবি করলো এবং বাড়ি থেকে বের করে দিল নাও দেওয়াই। এবং এত তারিখে ওই জামাইকে আসতে বললো, জামাই তার পরিবারের লোকজন নিয়ে আসলো, এসে বসতে দিলাম, নাস্তা দিলাম। তারপরে জিজ্ঞাসা করা হলো যে নিয়ে যাও, অনুরোধ করা হলো, নিয়ে গেল না। এবং সেই সবার সম্মুখে সাক্ষীদের সম্মুখে বলল যে এত টাকা যৌতুক দিলে সংসার হবে, না হলে সংসার হবে না, তালাক দিব। এই কথাটা বেসিক ভাবে আসেই। আমার সিনিয়রকে প্রশ্ন করেছিলাম যে স্যার, যেই বউকে আমি তাড়িয়ে দিলাম, তো ওই শ্বশুর বাড়ি কি আমি আবার সমঝোতার জন্য যাব সহজে? গেলেই তো বেশিরভাগ ক্ষেত্রে মারধর হবে, জামাইকে মারবে না? আকাশ ভাই, জি। আপনার নলেজে কি বলে? জি স্যার, মারধর করবে। 1 মাস আগে যে বউকে আমি তাড়িয়ে দিলাম, সেই বউকে আবার নিতে যদি আমি যাই 15 দিন পর 1 মাস পরে, তাহলে আমার কিন্তু ভাগ্যে কি খারাপ আছে? তার মানে যারা এই কাজটা করবে তাদের কিন্তু উচ্চ ফ্যামিলি হলে ভিন্ন জিনিস, সে তো যাবেই না, ঘুরে তাকাবে না। নিম্ন ফ্যামিলি যদি হয়, অশিক্ষিত ফ্যামিলি হয়, তাহলে তো আড়াই যাবে না যে আমি ওই দিকেই যাব না, গেলেও অভিভাবককে পাঠাবে, নিজে যাবে না। কারণ যদি ওই বউয়ের ভাই ব্রাদার থাকে তারা কিন্তু পেটাবে ভগ্নিপতি বা দোলা ভাইকে, তাই নাকি? জি স্যার। তো
তো এখানে আমরা লিখি যে খবর দিলাম, আসলো, নিয়ে যেতে বললাম, নিয়ে গেল না। আর আমরা যেদিন ডাকতে বললাম সেদিন সুন্দরভাবে আমার সাক্ষীরা উপস্থিত ছিল। এত এত সুন্দরভাবে লিখলাম কারণ সাক্ষীদের সামনে ঘটনা ঘটেছে। মানে 100টা মামলার ক্ষেত্রে 99টা মামলায় এই ধরনের কোনো ঘটনাই ঘটে না। মানে জামাই আসে না, নিয়ে যাওয়ার সময় ওই শ্বশুর বাড়ি এসে যৌতুক দাবি করে, এই ধরনের দুঃসাহস কিন্তু কারো নাই। শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ির সাক্ষীদের সামনে আপনার মেয়েকে নিয়ে যাব, এত লক্ষ টাকা যৌতুক দেন, এই কথা কেউ বলতে পারে? এটা বাস্তবসম্মত কথা বলেন তো? না স্যার। কিন্তু মামলায় লিখতে হয় কেন? আমি স্যারকে বললাম, স্যার কেন লিখবো? আমি লিখতে পারি যে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িই লিখেছে। তো আমার সিনিয়রকে যখন প্রশ্ন করলো, সিনিয়র বলে যে আসলে মামলার প্লেস অফ অকারেন্স মানে ঘটনা স্থান শিফট করতে হয়। হ্যাঁ। আহ, ভাই সিব্বির আহমেদ বা সাব্বির আহমেদ, আপনি একটু লাইনে আসবেন। আপনি হাত উত্তোলন করেছেন। তো এটা কেন করতে হয়? কারণ প্লেস অফ অকারেন্স শিফট করতে হয়। কারণ আমি মেয়েটার পক্ষে মামলা করছি, স্ত্রী। তিনি যে সাক্ষী দিবেন, তার বাবার বাড়ির এলাকার লোকজন তার সাক্ষী হিসাবে আসবে আদালতে। কিন্তু শ্বশুর বাড়িতে যদি ঘটনাটা দেখায়, শ্বশুর বাড়ির এলাকার প্রতিবেশী কি সাক্ষী দিবে? উম, না আকাশ ভাই, স্যার। পয়েন্ট পয়েন্ট ধরতে পেরেছেন? জি। তো মামলাটা প্রমাণের স্বার্থে যদি আপোষ না হয়, সেক্ষেত্রে মামলা তো সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে মেয়েটার শ্বশুর বাড়ির এলাকার মানে ছেলের বাড়ির আশেপাশের কেউ কি সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে? তার প্রতিবেশী দেয়? না, দেয় না স্যার। তাহলে মেয়ের বাড়ির আশপাশের লোকজন সাক্ষী দেবে, মেয়ের বাবা মা দিল। তাহলে এই আত্মীয় পাশে স্বজন দেখবেন। আত্মীয় স্বজনের মধ্যে হোক বা প্রতিবেশী, একটা একটা দুইটা তো নিরপেক্ষ সাক্ষী লাগবে। তাহলে জি। শুধুমাত্র ফ্যামিলির সাক্ষী দিয়ে মামলা প্রমাণ করলে হবে না। তো এই কারণে আমরা ওই শ্বশুর বাড়ির ঘটনাকে কি করি, বাবার বাড়ির ঘটনা বাপের দেখাই বাড়িতে দিই। বাপের বাড়িতে নিয়ে যায়। পয়েন্ট বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যেইটা আপনি প্র্যাকটিস করতে করতে জানতে পারবেন। এইটা আপনি নতুন আইনজীবী হিসাবে, শিক্ষানবিশ হিসাবে অনেক সময় জানতে নাও পারেন। সহিংসতা, বেআইনি সমাবেশে সহিংসতা আবশ্যক নয়, অন্যদিকে দাঙ্গাই তো থাকতেই হবে। আপনার নাকের নিঃশ্বাস চলে আসছে শিব্বির ভাইয়ের। শিব্বির ভাই, জি, আপনি কি আসসালামু বলতে আলাইকুম। চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন আসসালামু আলাইকুম। কি বলবেন। স্যার, ওই যে দাঙ্গাতে বলছেন যে প্রত্যেকের হাতে লাঠি থাকতে হবে, যে হাত সবার হাতে না থাকে, যদি ধরেন দুইজনের হাতে আছে স্যার, হুম। আর ওই দুইজনের কি এই যে আহ, শাস্তি হবে আর বাকিগুলার শাস্তি হবে না, কোনটা হবে স্যার এখানে? এখানে দেখেন দুইটা তো সেকশন আছে। 147, যাদের হাতে লাঠি নাই তাদের 147, যাদের হাতে লাঠি আছে বা অস্ত্র আছে, মারাত্মক অস্ত্রের কথা বলেছে, লাঠি জি না, স্যার। ধারালো এ অস্ত্র থাকতে অস্ত্র, হবে। জি, যাদের কাছে ধারালো অস্ত্র। ধারালো অস্ত্র তাদের জন্য 148, যাদের হাতে ধারালো অস্ত্র নাই, সাধারণ অস্ত্র বা অস্ত্রই নাই, খালি হাতে, তাদের 147। জি স্যার, 148 ধারার মধ্যে ধরেন এই আমরা 10 জনের মধ্যে 3 জনের হাতে আছে, বাকি 7 জনের হ্যাঁ। হাতে নাই। হুম হুম। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওই 3 জনের শাস্তি আলাদা হবে না, বাকি 7 জনের যেভাবে হবে ওই যে বেআইনি সমাবেশের এই অস্ত্রসজ্জিত সহ যে আইনটা, ওই আইন প্রয়োগ হবে, না এই 148 ধারার আইনটা প্রয়োগ হবে? 10 জনের মধ্যে 3 জনের কাছে মারাত্মক অস্ত্র আছে, তার এই 3 জনের জন্য 148, আর বাকি 7 জনের জন্য 147 হয়ে যাবে। যে ওই যে আবার লেখা আছে যে এই ক্ষেত্রে দাঙ্গায় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে বলছে এটা স্যার। লিখার কারণ হচ্ছে যে 148 ধারায় যাকে যাকে শাস্তি দেব তাদের প্রত্যেকের হাতেই থাকতে হবে, এটা বোঝানোর জন্য, যেন আপনার জি। ওই আনলফুল অ্যাসেম্বলির সাথে এই রাইটিং এর মধ্যে মানে আপনার ওভারল্যাপিং না হয়, কনফিউশন তৈরি না হয়। এই কারণে এটা বেয়ার একটা এই কথাটা লেখা আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার। তার মানে জাস্ট একটু পার্থক্য রাখা হয়েছে দাঙ্গার ক্ষেত্রে আর জি। ওখানে। কারণ এখানে পার্থক্য কেন রাখা হয়েছে, লজিকটা বলি। বেআইনি জি। সমাবেশে মারাত্মক অস্ত্র হাতে থাকে কিন্তু সেটা প্রয়োগ হয় না। আবার বলি, বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র হাতে থাকে কিন্তু সেটার প্রয়োগ হয় না। কিন্তু দাঙ্গায় মারাত্মক জি। অস্ত্র হাতে থাকলে সেটার প্রয়োগ হয়, ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়। বেআইনি সমাবেশে আহ, আপনার চেয়ার, তারপরে টেবিল, এগুলো ভাঙচুর হয় না। যদি একটা চেয়ারও ভাঙা হয় সেটা কি হয়ে যাবে, দাঙ্গা হয়ে যাবে। বেআইনি সমস্যা, জি।
কারণ আপনি একটা চেয়ার তুলে ভেঙে ফেললেন, মানে বল প্রয়োগ করলেন, তাই নাকি? জি স্যার। তার মানে সেটা বেআইনি সমাবেশ হলো না, দাঙ্গা হয়ে গেল, আপনার 147 দান ধারার অপরাধ হয়ে গেল। ক্লিয়ার কিনা? জি। জি স্যার। তো এই কারণেই আমি ওই লাইনটা রেখেছি, যেন কনফিউশন না হন। সিচুয়েশন দিয়ে দিল আপনার। প্রশ্ন যেভাবে হোক না কেন, এখান থেকে তো আপনাকে ভবিষ্যতে অ্যাডভোকেট হলে আপনাকে ফাইলিংও করতে হতে পারে, বা ডিফেন্স লয়ার হিসেবে আসামির পক্ষেও আপনাকে বেল হিয়ারিং, জেরা বা ক্রস এক্সামিনেশন করতে হতে পারে, আর্গুমেন্ট করতে হতে পারে। তো আপনার শিখে জি রাখলে স্যার। আপনার সারা জীবন কাজে লাগবে। জি স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার লাইনে আসার জি সাহস স্যার। দেখানোর জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা লাইনে থাকলে এই মাউথ পিসটা একটু নাক থেকে দূরে নিবেন, কারণ অনেক সময় নাকের নিঃশ্বাস আসলে রেকর্ডিং এ শব্দ চলে আসে। জানমালের জি ক্ষতি, স্যার। বেআইনি সমাবেশে জানমালের ক্ষতি হয় না। একটু আগে বললাম, চেয়ারও ভাঙে না, কিছু করে না, খালি চিল্লাচিল্লি হয়, বিশৃঙ্খলা হয়। কিন্তু দাঙ্গায় জানমালের ক্ষতির হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে এবং হয়। আমি ওই ভয়েই আমার মোটরসাইকেল নিয়ে দূরে রেখে আসতাম। মানে আমার শপ ছিল, সেই শপের সামনে থেকে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সকল দাঙ্গায় প্রথমে বেআইনি সমাবেশ থাকে, কিন্তু সকল বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত নাও হতে পারে। তার মানে আমরা সবাই শিশু ছিলাম, শিশু থেকে কি হয়েছে, বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, কেউ অ্যাডাল্ট অবস্থায় জন্মগ্রহণ করেনি। তার মানে দাঙ্গা হচ্ছে ওই বেআইনি সমাবেশেরই হচ্ছে একটা কি সেকেন্ড স্টেপ, সেকেন্ড সেকেন্ড স্টেজ বা মারাত্মক স্টেজ। তার মানে দাঙ্গার মধ্যে বেআইনি সমাবেশ তো থাকবেই, কিন্তু দাঙ্গা বেআইনি সমাবেশে মানে বেআইনি সমাবেশ থেকে দাঙ্গায় রূপ লাভ নাও করতে পারে। অনেক শিশু কিন্তু বড় হওয়ার আগে মৃত্যুবরণ করতে পারে। তার মানে বেআইনি সমাবেশ প্রথমে সাধারণ সমাবেশ, তারপর বেআইনি সমাবেশ, মানে শিশু জন্ম হলো, শিশু হলো, কিশোর হলো, কিশোর অবস্থায় মারা গেল, অ্যাডাল্ট হলো না। তেমনি বেআইনি সমাবেশ হলো, শুরু হলো, দাঙ্গা হওয়ার আগে শেষ হয়ে গেল। ক্লিয়ার হলো? জি স্যার। তাই 6 নম্বর লাইনটা এরকম। এটাকে হচ্ছে রিসিপ্রোকাল, ইংলিশে বলা হচ্ছে রিসিপ্রোকাল রিলেশনশিপ। রিসিপ্রোকাল রিলেশনশিপ বলতে একটা আরেকটার সাথে সম্পর্ক কি, এটাই বলা হয় যে সকল দাঙ্গায় বেআইনি সমাবেশ থাকে, কিন্তু সকল বেআইনি সমাবেশে দাঙ্গা থাকে না। আমাদের মুসলমান যারা আছি তাদের ক্ষেত্রে একটা সুইটেবল পয়েন্ট আছে যে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। এটা জানেন কিনা? মানে যিনি রাসূল তার মধ্যে তিনি আগে নবুয়ত পাশ করেছেন, তারপরে রিসালাত বা রাসূলের টাইটেল পেয়েছেন। আবার যদি বলি, আপনারা সবাই কিন্তু এসএসসি পাশ করেছেন, ইন্টার পাশ করেছেন, মানে যিনি ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করেছেন তিনি ডেফিনেটলি কি এসএসসি পাশ করেছেন। আর যিনি এসএসসি পাশ করেছেন তিনি এইচএসসি পাশ নাও করে থাকতে পারেন। ক্লিয়ার হলো কথা? মানে একটা ছোট একটা বড়। হ্যাঁ, আতাউর ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। বলতে চাচ্ছিলাম যে যে 3, 4, 5 এগুলো যে শিরোনাম দেওয়া আছে অপরাধের প্রকৃতি সহিংসতা, কিন্তু 6-এর বেলায় এখানে কোনো শিরোনাম দেওয়া নাই। পার্থক্যটা আচ্ছা, এখানে কি? এখানে আপনারা লিখে নেন শিরোনামটা পারস্পরিক সম্পর্ক, ইংলিশ হচ্ছে রিসিপ্রোকাল রিলেশনশিপ। পারস্পরিক সম্পর্ক, বা লিখতে পারেন অপরাধের মধ্যে সম্পর্ক, একটা আরেকটার মধ্যে সম্পর্ক কি সেটাই। ধন্যবাদ ভাই। এটা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, নোটটা একটু ডেভেলপ হয়ে গেল। আচ্ছা, ক, খ, গ, ঘ এবং উ মারাত্মক অস্ত্র সহ চ এর বাসায় প্রবেশ করে ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে আঘাত করে। তাহলে এখানে প্রবেশ করলো কিন্তু 5 জন, যদি গুনি তাহলে এখানে দেখবেন 5 জন আছে। 5 জন হলে বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে, পসিবিলিটি আছে। যদি 5 জন না হতো তাহলে এটা কি হতো, 34 ধারায় চলে যেত। আর এখানে কাজ করলো কে কে, আমরা এতটুকু পড়ে এটা মনে হচ্ছে আমাদের, আমরা আরেকটু আগাবো। চ এর বাসায় প্রবেশ করে খ ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে আঘাত করে। তার মানে এবার ক খ
দুইজন এসে দুইটা হাত চেপে ধরলো, একজন ডান হাত একজন বাম হাত। আর একটা অস্ত্র বের করে আঘাত করলো চকে, তার মানে তিনজন অ্যাক্টিভ পার্ট প্লে করলো। আর বাকি দুইজন ঘ এবং উ এখনো কিছু করেনি, জাস্ট প্রবেশ করেছে। ঘটনাস্থলে মারা গেল, উক্ত ঘটনায় কে কিভাবে অভিযুক্ত করা যায়? এখানে প্রশ্নে অ্যাড করা যেতে পারে উক্ত ঘটনায় কে কিভাবে অভিযুক্ত করা যায়, বা উক্ত ঘটনায় এবং উভয়কে কিভাবে অভিযুক্ত করা যায়। তার মানে যেই দুইজন বসেছিল জাস্ট নীরব দর্শকের ভূমিকা পালন করলো, জাস্ট অনধিকার প্রবেশ করেছে, আর কিছুই করেনি, তাদের কি হতে পারে আমরা দেখব। সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুন, প্রবলেমেটিক কোশ্চেন। ঘটনা বিচারের বিষয় প্রশ্ন থেকে প্রাসঙ্গিক আইন। এখানে দেখেন যে যেহেতু এটা বেআইনি সমাবেশ, আমরা এখানে 149 ধারা রেলিভেন্ট হবে, 34 ধারা এখানে হবে না। কারণ এখানে বেআইনি সমাবেশের সদস্য হিসাবে তিনজন কাজ করেছে, দুইজন বসে থেকেছে। 149 ধারায় কি বলা হয়েছে? যে বেআইনি সমাবেশের সদস্য যদি হয় এবং সবার উদ্দেশ্য যদি হয় এক, নিশ্চয়ই ক, খ, গ, ঘ, উ এই পাঁচজন এই চকে মারতেই গিয়েছিল তার বাসায় এবং মেরে ফেলেছে। তো এবং ঘ এবং জানতোই যে এখানে চকে মেরে ফেলা হবে। তার মানে এদের কি কমন অবজেক্ট ছিল? 149 ধারা এটা মিলে গেল। এত ধারার বিধান মতে অত্র ধারার অধীন, এখানে যুক্ত করে দিবেন। অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দণ্ড প্রদান করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো, তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন এবং উপস্থিত থাকবেন। তাহলে বেআইনি সমাবেশের সদস্যও হয়েছেন, আবার উপস্থিতও থেকেছেন। উক্ত বেআইনি সমাবেশ যে উদ্দেশ্যে সংগঠিত হবে তা তিনি পূর্ব থেকেই জানবেন। তার মানে এখানে এবং নিশ্চয়ই তারা দুইজনও জানতো, মানে পাঁচজনই জানে যে চকে আজকে কি খতম করা হবে। সিদ্ধান্ত, তাহলে তথ্যগুলো জানলাম, 149 ধারা একটু আগে উপরে আলোচনা করলাম, দুইটা মিলে এবার সিদ্ধান্ত হবে। আইনের বাইরে গিয়ে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই আমি আইন আগে দিই, সিদ্ধান্ত পরে দিই। মানে ওই কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে পে ফার্স্ট, মানে প্রথমে টাকা দিতে হয়, বিল পরিশোধ করতে হয়, তারপরে খাবার দেয়। তো আমার লেখার স্টাইল হচ্ছে আমি আগে আইনটা দিব, তারপরে সিদ্ধান্ত দিব। অনেক গাইডে আছে প্রথম লাইনে সিদ্ধান্ত দিয়ে দেয়, তারপরে ব্যাখ্যা পরে। মানে সিনেমার শুরুতেই আগে ক্লাইম্যাক্সের সিন দেখিয়ে দিয়ে দিল, পুরো টুইস্ট শেষ। আর আমি কি করি, টুইস্ট শেষে রাখি, মানে মূল উত্তরটা শেষে রাখি। এটা আমার স্টাইল। আপনারা গাইডের স্টাইলও ফলো করতে পারেন, নো প্রবলেম। তাহলে ক, খ, গ, ঘ এবং ও সহ তাহলে মোট পাঁচজন। পাঁচজন শব্দটা আপনাদের এখানে ইউজ করা জরুরি। এটা সৃজনশীলতা দেখালাম, মানে বাড়তি কিছু লিখাই তো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। তাহলে পাঁচজন ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য সদস্য হিসাবে উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য অর্থাৎ কে হত্যার উদ্দেশ্যে মারাত্মক অস্ত্রসহ এর বাসায় প্রবেশ করে। দেখেন আমি এখানে দুইটা জিনিস অ্যাড করে দিয়েছি। কি কি দুইটা জিনিস অ্যাড করলাম? একটা হচ্ছে পাঁচজন ব্যক্তি, আর আরেকটা কি, এই যে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্যে চকে হত্যার উদ্দেশ্য। যে এই যে পাঁচজন ব্যক্তি এবং বেআইনি সমাবেশ করে হত্যার উদ্দেশ্যে গেছে, তাদের সাধারণ উদ্দেশ্য। তার মানে এই দুইটা পয়েন্ট দ্বারা আমি বুঝাই দিলাম এটা 149 ধারায় কি রেলিভেন্ট হয়ে গেল। 149 ধারার সাথে আমি কি করে দিলাম, কানেকশন তৈরি করে দিলাম। একটু নয়েজ করবেন না, নয়েজ করলে নিজেকে মিউট করে দিবেন, নাহলে আপনাদের ভিডিওটাই শুনতে খারাপ লাগবে। তাহলে মারাত্মক অস্ত্র সহ এর বাসায় প্রবেশ করে, ঘটনাস্থলে ক ও খ এর হাত চেপে ধরে এবং ধারালো অস্ত্র দ্বারা কে আঘাত করে খুন করে। আমি এখানে সিদ্ধান্তে কিন্তু আবার ঘটনাটাকে আবার উপস্থাপন করি। কেন? অনেকে শুধু সিদ্ধান্ত অংশটুকু লিখতে চান। যারা শুধু সিদ্ধান্ত অংশটুকু লিখবেন তারা সিদ্ধান্ত ও ব্যাখ্যা এভাবে লিখবেন। যদি দেখেন পরীক্ষার খাতায় সময় অল্প আছে, জাস্ট সিদ্ধান্ত অংশটুকু লিখবেন, তাহলে সিদ্ধান্ত ও ব্যাখ্যা এভাবে লিখবেন, ফাইন হয়ে যাবে উত্তর। সেক্ষেত্রে 5-এ 5 না পান 4 পাবেন। এখানে দণ্ডবিধি 1860-এর এখানে ইংলিশে আইনটা লেখার চেষ্টা করবেন, পেনাল কোড। তবে ধারাটা বাংলায় লিখলে সমস্যা নাই। 302 ধারায় খুনের অপরাধ সংগঠিত হয়েছে। উক্ত ঘটনায় যদিও ঘ ও উ এর খুনে সক্রিয় অংশগ্রহণ নেই, আমি ঘ এবং উ দুইজনের কথাই বললাম। তার মানে প্রশ্ন যদি ঘ উ কে টার্গেট করেও আসুক,
উভয় বা যে কোনো একজন, সমস্যা নেই, এই সেম উত্তর দিয়ে কাভার হয়ে যাবে। তবুও তাদের সবাইকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বেআইনি সমাবেশের সদস্য হিসেবে 302 এবং 149 ধারায় অভিযোগ গঠন করা যাবে। তার মানে চার্জ গঠন হবে 302 এর সাথে 149, এখানে 34ও হবে না, আবার ওই যে 109ও হবে না, অ্যাবেটমেন্ট হবে না। সুতরাং বলা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় উহকে দণ্ডবিধির 302 এবং 149 ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে। তার মানে ওকেও করা যাবে, যদি ঘরকে টার্গেট করে প্রশ্ন করতো ঘকেও করা যাবে। তো আজকের আলোচনার বিষয় এখানে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যেমন এখানে কিন্তু আমি মিসচিফ এর সেকশন নিয়ে আসিনি, সরি মিসচিফ বলছি, এই ট্রেসপাস, মানে এই যে জোর করে একজনের বাসায় প্রবেশ করেছে। দেখেন প্রশ্নের মধ্যে লিখা আছে কি, ক খ গ ঘ এবং উ মারাত্মক অস্ত্র সহ চয়ের বাসায় প্রবেশ করে। এখানে চয়ের বাসায় প্রবেশ করে, এর আগে সোহাগ ভাই আছেন নাকি ক্লাসে? সোহাগ ভাই, সোহাগ ভাই যদি ক্লাসে থাকেন, আমি সবার মাইক অন করার সুযোগ করে দিয়েছি, আর হাত উত্তোলন করতে হবে না, জাস্ট টাচ করলে অন হয়ে যাবে। সোহাগ ভাই লাইনে থাক, যদি ক্লাসে থাকেন আপনি হাত উত্তোলন করবেন। আচ্ছা, স্বপন ভাই লাইনে আসেন। স্বপন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই নাই, স্বপন ভাই। এর আগে সোহাগ জি ভাই স্যার। মেবি প্রশ্ন করছিল যে এই ধরনের যে বাসায় প্রবেশ করছে, তাহলে ওই যে ট্রেসপাস হবে কিনা, অনধিকার প্রবেশ। আপনি বলেন এখানে ট্রেসপাসের ধারা যুক্ত করা যাবে কিনা। জি স্যার, এখানে তারা তো জোর করে প্রবেশ করে নাই, কারণ হচ্ছে এখানে তো সে চত ঘুমন্ত অবস্থায়। এখানে বলা আছে ঘুমন্ত অবস্থায় আছে? না, বলা তো নাই, কিন্তু রাতের বেলা বলাটা যেহেতু। নাই। এখানে কি রাতের বেলা বলা আছে? রাতও বলা নাই। রাতও বলা নাই, তার মানে এখানে এক্সপ্রেস করা নাই। এখন মনে করেন আমি না। কলিং বেল চাপলাম, কলিং বেল চাপলাম, এই ক খ গ ঘ ঙ চয়ের পরিচিত বন্ধু হতে পারে না এই জি, 6 জন? হতে পারে। হতে ভাই পারে। ব্রাদার হতে পারে, কলিগ হতে পারে। তো গেছে বাসায়, বসে যে চা পান করেছে, তারপরে হত্যা করেছে, হতে পারে কিনা? তার মানে ক্রিমিনাল জি, ট্রেসপাস নাও হতে পারে। এখানে জোর করে প্রবেশের, আবার জোর করে হতে পারে, আবার জোর করে ছাড়াও হতে পারে। এই জন্য এই যেহেতু ধারাটা এখানে, না নিয়ে আসাটাই সমীচীন হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু উল্লেখ নাই যে জোর করে প্রবেশ করেছে, তাহলে আমি জোর করে প্রবেশের সেকশন কেন নিয়ে আসবো? জি, জোর ক্লিয়ার? করে এখানে প্রশ্ন, জি স্যার, সেকশনটা তো জোর করে নিয়ে আসার দরকার নাই। তো সেকশন জোর করে আনার দরকার নাই, যেহেতু এখানে জোর করে প্রবেশন এখানে বর্ণনার মধ্যে নাই। তার মানে আপনাকে বর্ণনাটা, ঘটনাটা খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, যে প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জি তো স্যার। সোহাগ ভাই এর আগে 23 সালের ব্যাচে উনি প্রশ্ন করেছিলেন এটা। তো ওই সময় হয়তো বা জোর করে আনার জায়গাটা ছিল। তারপর দাঙ্গায় মনে করেন চেয়ার ভেঙেছে, এই ভেঙেছে, ওই ভেঙেছে, যদি উল্লেখ থাকে, হ্যাঁ, মিসচিফের সেকশন চলে আসতে পারে। কিন্তু ভাঙার কথা যদি উল্লেখ না করে, কি ভাঙলো, তাহলে আমি কেন জোর করে নিয়ে আসবো একটা সেকশন? ঠিক জি। আছে? জি স্যার। মানে যত শর্টে উত্তর নিয়ে আসা যায়